আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সবাইকে আমাদের এসএসসি স্কলারশিপ প্রোগ্রামে অনেক, অনেক স্বাগতম। আজকে আমরা আমাদের রসায়নের যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে জীবাশ্ম। খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের খনিজ সম্পদ, জীবাশ্ম চ্যাপ্টার হচ্ছে ১১ এবং আমাদের লেকচার নাম্বার হচ্ছে ১০। ১০ নম্বর লেকচারের মধ্যে আমরা ১১ নাম্বার পার্টটা আসলে কমপ্লিট করে ফেলতেছি। জীবাশ্ম অধ্যায়টা আসলে তোমাদের যে ইন্টারমিডিয়েট লাইফে জৈব রসায়ন আসলে অধ্যায়ের নাম জৈব রসায়ন আছে, সেটারই একটা ছোট ভাই। ছোট ভাই মানে অনেক ছোট ভাই। মানে ইন্টারমিডিয়েটের জৈব রসায়ন জিনিসটা আরও অনেক বেশি শিক্ষণীয়, আরও অনেক মানে বড় বা ব্রড বা মজাদার বলতে পারো। আর এখানে তোমার একেবারে মানে খুবই অল্প বেসিক দিয়ে আসলে তৈরি। যাই হোক, তো এই জায়গা থেকে কোয়েশ্চেনারিজ পেঁচাইলে বা কোয়েশ্চেনারিজ একটু এসএসসি প্লাস বা একটু হার্ডশিপ করতে চাইলে কেমন ধরনের করবে, সেটাই আমরা আজকে সিকিউ এমসিকিউ নিয়ে টোটাল আলোচনা কমপ্লিট করব। চলো তাহলে শুরু করি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, চলো দেখি আমরা হচ্ছে যে কিছু এমসিকিউ কোয়েশ্চেন ফার্স্ট অফ অল সলভ করবো, তারপরে হচ্ছে সিকিউ এর মধ্যে যাব। ঠিক আছে, সো এমসিকিউ কোয়েশ্চেনের ভিতরে প্রথম যে আমাদের কোয়েশ্চেনটা বলতেছে, ঘনীভবন পলিমারকরণে কোনটি ব্যবহার করা হয়? পলিমারকরণ সাধারণত তোমাদের পড়ানো হয় হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভাই সংযোজন পলিমার, সংযোজন, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার ঘনীভবন। মেন পার্থক্যটা কি আসলে? সংযোজন পলিমারে যে কাজটা হয় সেটা হচ্ছে যে সংযোজন পলিমারের ক্ষেত্রে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যুক্ত যে যৌগ থাকে, অসম্পৃক্ত যৌগ থাকে, তারাই মনোমার হিসেবে কাজ করে এবং একের সাথে আরেকজন হচ্ছে যে যুক্ত হতে থাকে। সংযোজন পলিমারে ধরে নাও হচ্ছে যে আমি দিলাম হচ্ছে যে CH2 ডাবল বন্ড CH2, এটা কি আমাদের বলো? এটা হচ্ছে আমাদের ইথিন। এই হচ্ছে অসংখ্য ইথিন পরমাণুর সাথে যুক্ত হয়ে পলিথিন তৈরি করে ফেলে। সংযোজন পলিমারের হিসাবটা হচ্ছে এরকম। এই যে একটা হচ্ছে যে থাকবে কি, এই যে ধরে নাও, মনে করে নাও যে একটা হলো যে আমাদের এরকম ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, এই বন্ধনটাই ডিসিপেট হবে এর ভিতরে ওই পলিমারকরণ প্রসেস দিয়ে যাওয়ার পরে। ঘনীভবন পলিমারের মেইন কাহিনী হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে মনোমারটাই তৈরি হওয়া লাগে, মনোমারটাই মনোমার তৈরি হওয়া লাগে, মনোমার তৈরি হওয়া লাগে, তাই না? তারপরে ওই মনোমারকে আমরা পলিমারকরণ প্রসেসের ভিতরে দিব এবং মনোমার তৈরি হওয়ার সময় একাধিক পরমাণু মানে একাধিক অণু বা একাধিক যৌগ বিক্রি করে যখন একটা মনোমার তৈরি হয়, তখন সেখান থেকে ১ মোল পানি হতে পারে, ১ মোল HCl অথবা কার্বন ডাইঅক্সাইড অথবা অ্যামোনিয়া গ্যাস, এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা অ্যামোনিয়া গ্যাস, এগুলো হচ্ছে যে নিশ্চিত হয়। যেমন একটা খুব সিম্পল উদাহরণ যদি তুমি চিন্তা করো, তাহলে সেটা হচ্ছে তোমার বইয়ে যেটা আছে সেটা আসলে কি বলতো? নাইলন 66। এই নাইলন 66-এ 66 যে জিনিসটা, এই জিনিসটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে ভাইয়া? কার্বন সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। এখানে আসলে হেক্সামিথিলিন ডাইয়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড বিক্রিয়া করে। কে বিক্রিয়া করে বলো? হেক্সামিথিলিন ডাইয়ামিন হেক্সামিথিলিন ডাইয়ামিন ও অ্যাডিপিক অ্যাসিড। হেক্সামিথিলিন ডাইয়ামিন ও অ্যাডিপিক অ্যাসিড যদি তোমাকে বলি একটু, তাহলে হেক্সামিথিলিন ডাইয়ামিনটা কেমন? হেক্সামিথিলিন ডাইয়ামিনটা হচ্ছে H2N CH2 হেক্সামিথিলিন ডাইয়ামিন NH2। এটা অ্যাডিপিক অ্যাসিডটা হচ্ছে HOOC CH2 4COOH। হেক্সামিথিলিন ডাইয়ামিনটা হচ্ছে এক্স্যাক্টলি এমন। ঠিক আছে, সো এখান থেকে আসলে ১ মোল পানি বের হয়ে যায়, মানে এই একটা হাইড্রোজেন দিবে, এই একটা হচ্ছে যে হাইড্রোক্সিল গ্রুপ দিয়ে দিবে, ১ মোল পানি বের হয়ে চলে যাওয়ার পরে একটা প্রোটিন CONH বন্ড তৈরি হবে বা পেপটাইড বন্ড তৈরি হবে, ওটাকে আমরা পলিমারকরণে দিব, তাহলে আমাদের তৈরি হয় কি? নাইলন। বুঝতেছো? মানে এটা ডিরেক্ট আমরা হচ্ছে যে একটা অসম্পৃক্ত বন্ধন, এটাকে ভেঙেই পলিমারকরণে দিচ্ছি এমন না। সো এখানে আমাকে চাইছে হচ্ছে দেখো ঘনীভবন পলিমারে কোনটি ব্যবহার হয়, তাহলে বলো এখানে কি আমাদের এই অ্যালকিন ব্যবহার হবে? না, ওটা ব্যবহার হয় সংযোজনে। অ্যালকাইন না, ওটাও সংযোজনে। অ্যালকেন এটাও সাধারণত না, ওটা কোথাওই ব্যবহার হয় না। তাহলে আমাদের আসলে রাইট অ্যান্সারটা কি? জৈব অ্যাসিড না বলো তো? এই যে যেমন দেখো এখানে একটা কি জৈব অ্যাসিড ব্যবহার করছি, আরো অনেক আছে, আরো অনেক ঘনীভবন পলিমারের উদাহরণ আছে। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন নেক্সট। তাহলে প্রথমটা বুঝা গেছে আশা করি। পরেরটা দেখো, বলে মিথানলের পলিমার কোনটা? এই যে ফর্মালডিহাইড, হ্যাঁ, বা ফর্মালডিহাইড পলিমার বা মিথানল যেটা, সেটা হচ্ছে মাথায় রাখবা সিম্পলি যত ধরনের রেজিন আছে, রেজিন যে যৌগগুলা, হ্যাঁ, এই যে ফেনল ফর্মালডিহাইড, তারপরে হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, এই রেজিন যৌগগুলোর ভিতরে মাস্ট বি আমাদের ফর্মালডিহাইড লাগে ক্রস লিঙ্কার হিসেবে। এই ফর্মালডিহাইডটা কি করে আসলে? ক্রস লিঙ্কার হিসেবে কাজ করে, মানে একজনের সাথে ও আরেকজনের সংযোজন করায় ক্রস লিঙ্কার হিসেবে। বুঝছো? ক্রস লিঙ্কার হিসেবে কাজ করে। সো এই ক্রস লিঙ্কার হিসেবে আছে হচ্ছে একটা ডেরলিন আর একটা হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। বাট প্যারালডিহাইড এটা আসলে কোনো পলিমার না, এটা হচ্ছে একটা যৌগ, সেটা হচ্ছে আসলে একটা মেডিসিন, হ্যাঁ, চুলকানির মেডিসিন অ্যাকচুয়ালি।
চুলকানোতে এটা ইউজ করা হয়, খিঁচুনিতে ইউজ করা হয়। তোমার রাইট অ্যান্সার কি আমাদের 1 আর 3, এটা হচ্ছে সি, ওটাও আমাদের কি এসি। ওয়াও। চলো পরের কোয়েশ্চেনটাতে যাই। নেক্সট কোয়েশ্চেনের দিকে যদি যাই, নেক্সটটা বলতেছে আমাদের সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি? তুমি অনেক সিএনজি হয়ে গেছো তাই না? মানুষ সিএনজি হয়ে যায়। আমি যে কতগুলা মেসেজ পাইছি, আপনি অনেক সিএনজি হয়ে গেছেন। আচ্ছা, সিএনজি মানে কি বলো তো? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমি বুঝি না আসলে যে মানে মানুষ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কেমনে হয়ে যায়, বাট তুমিও নিশ্চয়ই জানো সিএনজি মানে কি আসলে, চেঞ্জ। আচ্ছা, ন্যাচারাল গ্যাস। তুমি অনেক সিএনজি হয়ে গেছো, তাহলে তুমি অনেক পিএনজি হয়ে গেছো। যাক, আর যাবো না, গভীরে যাবো না। যাই হোক, সিএনজি কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদানটা কি আসলে বলো তো? মিথেন। সো কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কি? সেম অ্যাজ ইউজুয়াল গোজ ফর মিথেন। 99.9%ই থাকে হচ্ছে মিথেন, বিশেষ করে বাংলাদেশের যে সাবকন্টিনেন্ট সেখানে। ওকে, আচ্ছা, কোনটি বায়োডিগ্রেডেবল পদার্থ? বায়োডিগ্রেডেবল বা যেটা আসলে পচনযোগ্য, হ্যাঁ, বায়োডিগ্রেডেবল মানে যেটাকে বলা হয় আসলে পচনযোগ্য। পচনযোগ্য পদার্থ সেটাই, যেটা হবে হচ্ছে কাইন্ড অফ ন্যাচারাল। মাথায় রাখবা, যেটা হচ্ছে ন্যাচারাল সেটাই হচ্ছে বায়োডিগ্রেডেবল। ঠিক আছে? এখন এই বায়োডিগ্রেডেবিলিটি, ন্যাচারাল, সাস্টেনেবিলিটি, ইকো, গ্রিনার, তারপরে হচ্ছে আর কি বলবো, ইকো ফ্রেন্ডলি, তারপরে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এই জিনিসগুলো এত পরিমাণে ব্যবহার হচ্ছে, কি বলবো। তো যাই হোক, এরকম কে টেরিলিন তো একটা সিনথেটিক পলিমার, তাহলে সেটা না। পলিস্টার, এটা একটা সিনথেটিক পলিমার, এটাও না। ডেরালিন একটা সিনথেটিক পলিমার, এটা না। প্রোটিন কিন্তু একটা এমন পলিমার যেটা হচ্ছে আসলে মানে এটা মানুষকে সৃষ্টি করা লাগে নাই, এটা হলো যে ন্যাচারাই সৃষ্টি করে দিয়েছে, স্রষ্টাই সৃষ্টি করে দিয়েছেন। প্রোটিন পলিমারের ভিতরে যে বন্ডটা থাকে সেটা একটু দেখে রাখো, সেটা হচ্ছে পেপটাইড বন্ড। মাথায় রাখবা, এই বন্ডটার নাম কি বললাম আমি? পেপটাইড বন্ধন থাকে প্রোটিন পলিমারে, পেপটাইড বন্ড থাকে। প্রোটিন পলিমারের প্রধান উপাদান কি আমাদের? পেপটাইড বন্ড। ওকে, ডান। নেক্সট, প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণটা কত? এই যে প্রাকৃতিক গ্যাসে পেন্টেন মানে মিথেন, ইথেন, বিউটান, পেন্টেন, এই কয়টার পরিমাণটা হচ্ছে জানা লাগে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে মিথেন, আমি যেটা দিয়ে মনে রাখতাম সেটা হচ্ছে ইথেন, তারপরে হচ্ছে বিউটেন, পেন্টেন, বিউটেন, প্রোপেনও আছে, বিউটেন, পেন্টেন, প্রোপেন কই গেল? প্রোপেন। সব থেকে বেশি পরিমাণে আসলে কি আছে বলো তো? এই যে মিথেন বাবাজি। পেন্টেন যেটা, সেটা আমি মনে রাখতাম তার যেটা কার্বন সংখ্যা সেটার থেকে আসলে কত পার্সেন্ট কম? 2% কম, মানে 5 হচ্ছে তার কার্বন সংখ্যা, তার থেকে 2% কম, মানে হচ্ছে সেটা কত? 3%। তার মানে এটা হচ্ছে 3%। নিচের কোনটি অ্যালকিনের সাধারণ সংকেত? এই যে কিছু সাধারণ সংকেত শিখে নাও। যদি আমি তোমাকে লিখে দেখাই, তাহলে এটা হচ্ছে, ধরো এই যে লিখতেছি, আমি আগে অ্যালকেন থেকে শুরু করতেছি। অ্যালকেন, যেটাকে আমরা প্যারাফিন বলি, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এর সাধারণ সংকেত হচ্ছে, এখানে যদি এন হয়, CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকিনের যদি আমি বলি অ্যালকিন, তাহলে এটা হচ্ছে CnH2n, জাস্ট এটা অ্যালকিন। অ্যালকাইনের যদি আমি বলি, অ্যালকাইনের সাধারণ সংকেত যদি আমি বলি, তাহলে সেটা হবে CnH2n-2, এটা হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে অ্যালকাইন। এরপর এরা কিন্তু সবাই হচ্ছে আসলে 2 নাম্বার কার্বন থেকে শুরু হয়, অ্যালকেনটা 1 নাম্বার কার্বন থেকে শুরু হতে পারে। অ্যালকোহলের সাধারণ সংকেত যদি আমরা বলি, অ্যালকোহল, তাহলে এটাকে বলবো CnH2n+2O, ডিরেক্ট। OH দেই নাই, OH দিলে 2n+1 হবে, ইচ্ছা তোমার। তারপরে আমি যদি বলি কার্বনিল যৌগ, যেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন এমন হইতে পারে, তাদের সাধারণ সংকেত, তাহলে সেটা বলবো হচ্ছে CnH2nO। তুমি দেখো একটা জিনিস, অ্যালকোহল যেটা, সেটা আসলে ইথারও হইতে পারে, অ্যালকোহল বা ইথার। এক্ষেত্রে দেখো একটা অ্যালকেন অণুর সাথে, যে প্রথমের অংশটুকু কি অ্যালকেন না? অ্যালকেন অণুর সাথে জোর করে অক্সিজেন ঢুকাই দিছে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে আমাদের? অ্যালকোহল বা ইথার। আর যদি এটা অ্যালকিন অণুর সাথে, যে একটা অ্যালকিন অণুর সাথে, যে দেখো CnH2n, এটা কি একটা অ্যালকিন অণু না? একটা অ্যালকিন অণুর সাথে জোর করে ঢুকিয়ে দেয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের কি? কার্বনিল যৌগ, কিটোন বা অ্যালডিহাইড এমন। ঠিক আছে, এ কয়টা জানলেই হয়, অ্যাসিড অ্যাস্টার এতগুলো জানার প্রয়োজন নেই আসলে, এমনিতেই যথেষ্ট বেশি জানাই ফেলছি। আমাদের তো চাইছিল হচ্ছে অ্যালকিন, অ্যালকিন কত? CnH2n খালি। ওকে, তাহলে CnH2nটা কোথায়? বিতে। ওকে, তাহলে রাইট আনসারটা হচ্ছে আমাদের ডি অ্যান্ড বি। নেক্সট, গাজন প্রক্রিয়ায় নিজের কোনটি প্রস্তুত করা সম্ভব? ওরে কঠিন কোশ্চিন। গাজন প্রক্রিয়ার কাহিনীটা কি? চলো আমি তোমাকে একটু ডিটেলসে এবং একটু বেশি পড়ায় দিই।
জিনিসটা হচ্ছে এমন যে গাজন বা ফার্মেন্টেশন যে প্রসেস, কোথায় কি লাগে এবং কেমনে কি হয় চলো বুঝাই। গাজন তাহলে গাজন প্রক্রিয়া দিয়ে কালকে হচ্ছে বাসায় তাহলে রাম রাম উৎপাদন করা শুরু করো। হ্যাঁ আচ্ছা থামো আমি দেখাই। না না এরকম করো না, আবার বাসা থেকে মারবে আমার নাহলে। দেখো হচ্ছে জিনিসটা কি, গাজন প্রক্রিয়া। গাজন প্রক্রিয়াতে মেইনলি প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা দ্বিশর্করা লাগবে, যেটা তুমি আসলে ব্যবহার করো, জানো বা জানো না বাট ব্যবহার করো। হ্যাঁ ধরুন এটা হচ্ছে স্টার্চ, বা তোমার কাছে যদি চিনি থাকে বা মেইনলি আসলে সুক্রোজ যেখান থেকে পাবা তুমি তাইলেই হবে। সো এখানে যদি তুমি আসলে ডায়াস্টেজ এনজাইম উপস্থিত করাতে পারো, যেটা তুমি আসলে পারবা না, সো প্যারা নাই আমার, ডায়াস্টেজ ডায়াস্টেজ এনজাইম যদি উপস্থিত করাতে পারো, তাহলে এই ডায়াস্টেজ এনজাইমের প্রভাবে এই যে যে দ্বিশর্করাটা ছিল এই দ্বিশর্করাটা ভাঙবে। বাট এখানে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বাবাজি পানি লাগবে বাবা, পানি লাগবে। সো এটাকে আর একটু পিছনে সরাই আমরা। ওকে, সো এর সাথে আসলে 1 মোল পানি যুক্ত হবে। হ্যাঁ, দিয়ে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে 1 মোল গ্লুকোজ C6H12O6 আর 1 মোল ফ্রুক্টোজ C6H12O6, বাট জিনিসটা হচ্ছে অ্যাজ লাইক সেম টু সেম দেখতে এমন। এবার এই 1 মোল গ্লুকোজ বা 1 মোল ফ্রুক্টোজ যেটা আসলে তৈরি হইলো, তাকে যখন তুমি হচ্ছে আসলে গাজন প্রক্রিয়ার মাধ্যমে দিবা, যেটা আসলে সম্পূর্ণ অবায়বীয় প্রসেস, ওই জায়গার ভিতরে আসলে যে এনজাইমটা কাজ করে মেইনলি সে হচ্ছে ভাইয়া জাইমেজ। কে বলো? জাইমেজ। জাইমেজ এনজাইম মেইনলি ওখানে কাজ করে। এই জাইমেজ এনজাইমের উপস্থিতিতে যখন একে দিয়ে বিক্রিয়া করাবা, তখন এই যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে CH3 CH2OH ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড, বুঝা গেছে ভাইয়া? এই দুইটা হচ্ছে সম্পূর্ণ অবায়বীয় প্রসেস। অবায়বীয় মানে এগুলো বায়ুর অনুপস্থিতিতে ঘটবে। হ্যাঁ, এরপরে ওইটাকে থেকে আবার হচ্ছে যে কাহিনী করা হয় সেটাকে দেখো, এটা বায়বীয় প্রসেস হয়ে যাবে তখন। CH3 যে অ্যালকোহলটা তৈরি হলো OH, এ যখন হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে এবং এখানে তখন আবার মাইকোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টার যাই বলো না কেন, আমি হচ্ছে অ্যাসিটোব্যাক্টার দিচ্ছি। অ্যাসিটো এদের কিন্তু উপস্থিত থাকা লাগবে, নাহলে এটা তৈরি হবে না। অ্যাসিটোব্যাক্টেরিয়ার উপস্থিতিতে বিক্রিয়া করে, তখন যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে তোমার এই CH3COOH। এটা 6 থেকে 10% জলীয় দ্রবণটাই কি তোমার ভিনেগার না? 6 থেকে 10% জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ সেটাই কি ভিনেগার। এটা 6 থেকে 10% জলীয় দ্রবণটাই হচ্ছে ভিনেগার, জানি আশা করি এমন। ঠিক আছে, CH3CH2OH অ্যাসিডোব্যাক্টেরিয়ার উপস্থিতিতে ইথানল প্রস্তুত করতেছে। ইথানল প্রস্তুত করছিল উপরে, আর হচ্ছে যে এই যে এখানে তৈরি করছে ইথানোয়িক অ্যাসিড এমন। সো এখন এই যে প্রসেসটা, এটা প্রসেসটা হচ্ছে যে এইখানে গাজন, পুরো প্রসেসটা হচ্ছে গাজন, এর ভিতরে এই জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে, সেটা কি ইথানল। ইথানল তৈরি হচ্ছে না? মাই রাইট অ্যান্সারটা কী হবে বলো তো? ইথানল। কোনটা প্রস্তুত করা যায়? ইথানল প্রস্তুত করা যায়। টোটাল প্রসেসটা আমি তোমাকে দেখালাম। এটা বুয়েট 11-12তে আসা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বলতে পারো। এটা তুমি হচ্ছে কর্মমুখী রসায়নে পাবা। এর মাধ্যমেই কিন্তু আসলে তোমার ওই যে যেটা বললাম যে যে অ্যালকোহল প্রস্তুত করা হয়, তারপরে ভিনেগার প্রস্তুত করা হয়। এই অ্যালকোহলটাকে আবার হচ্ছে ওই যে তোমার বিয়ার, মদ, স্কচ যাই বলো না কেন তুমি, সেটা হিসাবে আসলে ইউজ করা হয়, ব্যবহার করা হয়। আরও অনেক বিশুদ্ধকরণ উপায় আছে, বাট আমি একটা দেখালাম। ওকে, এরপরে আসো বলতেছে একটা কোয়েশ্চেন, ডো ডেকানের সংকেত কি? তুমি ডেকেনের সংকেত শুনে থাকবা, ডেকেনকে শুনে থাকবা, বাট ডো ডেকেনটা কি? ডো ডোকেন, ডো ডেকেন, ডো ডেকেন এই জিনিসটা হচ্ছে ডেকেনের সংকেত তো ছিল, এর মধ্যে হচ্ছে যেটা ডো ডোকেন। এই ডো ডেকেনটা হলো ভাইয়া এক্স্যাক্টলি, আমি যদি একটু তোমাকে ব্যাখ্যা করে বুঝাই, তাহলে হচ্ছে 12 কার্বন যুক্ত একটা অ্যালকেন। কত? 12 কার্বন যুক্ত যে অ্যালকেন, 12 কার্বনের যে অ্যালকেনটা সেটাই হচ্ছে আসলে ডো ডেকেন। 12 কার্বনের অ্যালকেন, 12 কার্বনের অ্যালকেন মানে কি C12 যদি হয় তাহলে H কত হয় বলো তো? 24 + 2 মানে কত ভাইয়া? 26, তাই না? সরি 26। তাহলে 12 কার্বন যুক্ত যে অ্যালকেনটা এটাই সি, ইথানল এবং সি। নেক্সট, ন্যাপথালিনের কার্বন সংখ্যা কত? ন্যাপথালিন একটা অ্যারোমেটিক যৌগ, আমি তোমাকে 3টা যৌগ হচ্ছে যে লিখে দেখাই। এটা ধরো হচ্ছে আমাদের কি বলতো? বেনজিন। এই বেনজিনটা আসলে দেখতে কেমন? প্রত্যেকটা সরলরেখায় একটা করে কার্বন, মানে এরকম না? এটাকে যদি আরেকটু ভেঙে লিখি আমি, CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, এমন না? এমন এক্স্যাক্টলি এটা হচ্ছে এমন। এমন যেটা সেটা হইলো আমাদের কি আসলে? বেনজিন। এই তাহলে বেনজিনকে যদি তুমি এরকম ভাবে লিখতে পারো, এটাকে বললাম আমরা কি? বেনজিন। বেনজিনের সাথে সাথে আরেকজনকে তোমার দেখায়, যদি ডাবল হচ্ছে হয়ে যায় আমাদের ইটা এই যে চক্রটা, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে ভাইয়া তোমার
ন্যাপথালিন। এই যে বেনজিন, এই যে অ্যামোন, এটা হয়ে যায় আমাদের ন্যাপথালিন। এর নামটা কি বললাম আমরা? ন্যাপথালিন। এই ন্যাপথালিন এটাতে আসলে কার্বন হাইড্রোজেন সংখ্যা কত বলো তো? C6H6। এই ন্যাপথালিনের ভিতরে যদি তুমি চিন্তা করো তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এমন, দেখো ভালো করে, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 10টা 10টা কার্বন, মানে C10। আর হাইড্রোজেন কয়টা হয় বলো তো? এই দুই জায়গাতে হাইড্রোজেন নাই, বাদ বাকিগুলোতে আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে হাইড্রোজেন হচ্ছে আমাদের 8টা। হাইড্রোজেন হচ্ছে আমাদের 8টা। এটা যদি 3টা চক্র হয়ে যায় তখন সেটাকে কি বলে জানো? অ্যানথ্রাসিন। এটা যদি 3টা চক্র হয়ে যায় তখন সেটাকে কি বলে বলো তো? অ্যানথ্রাসিন বললাম। অ্যানথ্রাসিন। এই যে 3টা চক্র হয়ে গেলে এটার নাম কি হয়ে যায়? অ্যানথ্রাসিন। 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 ক্লিয়ার? এখানে যদি তুমি কার্বনের সংখ্যাটা হিসাব করো তাহলে কি পাও? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কার্বন 14। হাইড্রোজেন সংখ্যাটা যদি হিসাব করো 1 2 3 4, 4টা, এই দুইটাতে নাই। ঠিক আছে? এই যে 5টা 6টা, এখানেও নাই, এখানেও নাই, 7টা 8টা 9টা 10টা। 10টা। ডান। বুঝা গেছে সংকেতগুলা এবং নামগুলা? ক্লিয়ার না? এই তাহলে বলো তো এখানে আমাদের কোনটা আছে? ন্যাপথালিন। ন্যাপথালিন মানে হচ্ছে এটা। কার্বন সংখ্যা কয়টা আমাদের? 10টা। 10টা। আর অ্যানথ্রাসিনের ভিতরে কার্বন সংখ্যা কয়টা আমাদের? 14টা। ওকে। এরপরে কোন যৌগটির উপস্থিতিতে ইথিন ইথানলে পরিণত হয়? ইথিন যখন ইথানলে পরিণত হচ্ছে তখন ওই বিক্রিয়াটা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে। বিক্রিয়াটা থেকে কোশ্চিন আছে আসলে। এটা কিন্তু কার সাথে বিক্রিয়াই বলে নাই, কার উপস্থিতিতে বলছে। সো ইথিন ইথানলে মানে পরিণত হওয়ার জন্য আমার লাগে হচ্ছে আসলে কে বলতো? পানি। এই পানি যুক্ত করলে ইথিন ইথানলে পরিণত হয়ে যাবে, কিন্তু উপস্থিত থাকা লাগবে হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিডের H3PO4 ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে এইচ আর OH এর ভিতরে একজন যে যুক্ত হয় একটাতে, আর একজন যে যুক্ত হবে একটাতে, মধ্যের ভঙ্গনটা ভেঙে যাবে, তাহলেই তৈরি হয়ে গেল তোমার CH3CH2OH। যদি বলতো কার সাথে বিক্রিয়া করে তৈরি হয় তাহলে সালফিউরিক অ্যাসিড উত্তরটা তুমি দিতে পারতা, সালফিউরিক অ্যাসিড। আর যেহেতু বলছে কার উপস্থিতিতে, বলছে, দ্যাটস ওয়াই এই জিনিসটা যেটা হবে ফসফরিক অ্যাসিড। তাহলে আমার রাইট আনসার হলো বি আর এ। নেক্সট এই কোশ্চেনটা বলতেছে নাইলনের বিক্রিয়া সমূহের কার্বনের অনুপাত হচ্ছে। বলে দিলাম না? কে কে আসিল নাইলনে বলো তো? করাইলাম না এক্ষুনি? হেক্সামিথিলিন ডাইয়ামিন, এগুলা যদি ভুলে যাস রে। হেক্সামিথিলিন বলেই তো দিচ্ছে নাইলন 6 ডাইয়ামিন, হেক্সামিথিলিন ডাইয়ামিন। এর সাথে আসলে কে? অ্যাডিপিক, আমাদের যে অ্যাডিপিক অ্যাসিড সেটা অ্যাডিপিক। হেক্সামিথিলিন ডাইয়ামিনের সাথে অ্যাডিপিক অ্যাসিড। ঠিক আছে? হেক্সামিথিলিন ডাইয়ামিনের সাথে অ্যাডিপিক অ্যাসিড। হেক্সামিথিলিন ডাইয়ামিনের সংকেতটা কেমন? হেক্সামিথিলিন ডাইয়ামিনের সংকেতটা যদি আমি চিন্তা করি, CH2 NH2 H2N, এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইয়ামিন। এর সাথে অ্যাডিপিক অ্যাসিডটা কেমন? HOOC CH2 4COOH। এটা কি? অ্যাডিপিক অ্যাসিড। এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করতেছে আমার? নাইলন 6। তাহলে অনুপাতটা কত হবে? 6:6। ওকে, যেটা বললাম। তাহলে নাইলনের আমার জন্য ওই কার্বনের যে অনুপাত সেটা হচ্ছে কত? 6:6। এটা বোঝা গেছে আশা করি। এরপরে বলো যে আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে জৈব যৌগসমূহ কোন বন্ধনের মাধ্যমে গঠিত হয়? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ, ধাতব বন্ধন। কি বলতো? সমযোজী বন্ধন না আমাদের? ধরো আমি খুব কমন একেবারে তোমার আমার পরিচিত খুবই সাধারণ জৈব রসায়নের একটা যৌগ লিখলাম, মিথেন। এই মিথেন যৌগটা কেমন? এই যে এরকম দেখতে, তাই না? এটা কিন্তু এই যে চারদিকে 4টা হাইড্রোজেন ব্যাপারটা কিন্তু এরকম না। এটা তুমি ধীরে ধীরে আরো বেশি জানতে পারবা, যেটা আসলে একটা সুষম চতুস্থলকীয় টাইপের গঠন তৈরি করে। এরকম একটা গঠন তৈরি করে আসলে। হ্যাঁ, এটা আরো পরে জানবা আসলে। যাই হোক, তো এই যে বন্ধনগুলো আসলে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়েছে না? মানে কি আসলে সমযোজী বন্ধন। রাইট আনসারটাও এটা। নেক্সট, অ্যালকোহলকে জারিত করলে কোনটি উৎপন্ন হয়? অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয় মেইনলি। সো এখানে আসলে তোমাদের ক্ষেত্রে এক কিটোন বা ওগুলা পর্যন্ত নাই আসলে। তোমার ক্ষেত্রে ওই যে ওই 1 ডিগ্রি অ্যালকোহলই আছে। সো আমি যদি তোমাকে এই বিক্রিয়াটা একটু সাম আপ করে দেখাই তাহলে জিনিসটা হচ্ছে অ্যালকোহল। এটাকে যদি তুমি জারণ করো, ভাইয়া জারণ বিক্রিয়ার মধ্যে দাও, ঠিক আছে,
জারণ এবং বিজারণ এই বিক্রিয়ার মধ্যে দিয়ে যদি দাও তাহলে এটা থেকে আসলে কি তৈরি হয় বলো তো? অ্যালকোহল থেকে আসলে তৈরি হয় হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডি অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের নামটা আসলে কেমন হয় বলো তো ভাই? অ্যালকানাল টাইপের নাম হয়, হ্যাঁ। তারপরে সেখান থেকে হচ্ছে যে জারণ করলে তৈরি হবে হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এমন তৈরি হবে, তাই না? সো আমি যদি আসলে এই জিনিসটাকে একটু এরকম ভাবে লিখি, এটা হচ্ছে ধরো জারণ, এটা হচ্ছে ধরো বিজারণ, বিজারণের জন্য আমাদের এই জিনিস, এটা হচ্ছে ধরো জারণ, এটা হচ্ছে আমাদের বিজারণ, বিজারণের জন্য আমাদের এই জিনিস, এমন। ওকে, আচ্ছা। তো আমি যদি আরো একটু ক্লিয়ারলি বলি, অ্যালকোহল, অ্যালকোহলটাকে যদি আমরা আর একটু সংজ্ঞায়িত করতে যাই ঠিকঠাক মতন করে, তাহলে এটাকে লিখতে পারো হচ্ছে তুমি RCH2OH, আর একটা আমি আর এর পরে আবার CH2 নিলাম, কেন? কারণ এখানে তো আমার একটা কার্বন লেগে যাবে, তাহলে RCHO, এটা হবে অ্যালডিহাইড, আর এখানে আরেকটা কার্বন RCOOH, অ্যাসিড। ডান, এমন। ওকে, পারবো না? তাহলে এটা আসলে কি? অ্যালকানেল, অ্যালকানেল, এই যে মিথানেল, ইথানেল, বুঝছো না? মিথানেল, অ্যালকানেল, যেটা আসলে ইথানেল, ইথানেল, এই যে এরকম যে নামটা আসে। ওকে, নেক্সট কোশ্চেনটা বলে যে ইথিন, ইথিনের সাথে পানি যোগ করতেছি আমরা, এটার উপস্থিতিতে, ইথিনের সাথে পানি যোগ করলে কি হয় আসলে? ক্ষারের উপস্থিতিতে বা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতেও করা যায়। এর সাথে পানি যোগ করলে তৈরি হয় অ্যালকোহল ইথানল, অ্যালকোহল ইথানল। রাইট আনসারটা হচ্ছে এ, এ এ। ওকে, পরেরটা কি? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? এটা আমি আগের একটা যে লেকচার ছিল রাসায়নিক বিক্রিয়া সেটাতেও বলছিলাম, টার্টারিক অ্যাসিড থাকে, তাই না? টার্টারিক অ্যাসিড, টার্টারিক থাকে হচ্ছে আমাদের তেঁতুলে। আর এটা মনে রাখবো আমরা মেইনলি, ল্যাকটিক অ্যাসিড থাকে হচ্ছে আমাদের দইয়ে, দইয়ে ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া সেখান থেকে। ফর্মিক অ্যাসিড থাকে হচ্ছে ডিরেক্ট কোথাও না, মানে ওই যে তোমার পিঁপড়া বা মৌমাছির কামড়ে থাকে আসলে ফর্মিক অ্যাসিড, পিঁপড়া বা মৌমাছির কামড়ে, মৌমাছির কামড়ে। আর সাইট্রিক অ্যাসিডটা কই থাকে বলো তো ভাই? লেবুতে, লেবুতে থাকে হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। C3H6 এই সংকেতটা থেকে বলা যায়, C3 যেটা H6 এটা কি CnH2n না? তাহলে এটা কি আসলে অ্যালকিন। অ্যালকিনের সংকেত থেকে তুমি কি বলতে পারো? এটা যে অ্যালকিন, অ্যালকিনের সংকেত থেকে কি বলা যায়? এটা একটা জৈব যৌগ, অবভিয়াসলি জৈব যৌগ। এটা একটি অসম্পৃক্ত জৈব যৌগ, অসম্পৃক্ত। এটি ব্রোমিনের বর্ণকে দূর করতে পারে, পারে, তার মানে 1 2 3। রাইট আনসারটা কি? রাইট আনসার হচ্ছে 1 2 3। ডান, তার মানে এডি। নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? কোনটা অ্যারোমেটিক যৌগ? C3H8, এটা দেখো ভাইয়া CnH2n এর ফর্মুলা, মানে অ্যালকেন, অ্যালকেন তো অ্যারোমেটিক যৌগ না। C3H6 এটাও না, কারণ CnH2n এটা হচ্ছে অ্যালকিন। এটাকে দেখো ভাইয়া, এই যে C10H8, এটা কি? তুমি আসলে একটু প্র্যাকটিস যদি করে থাকো তাহলেই ধরে ফেলবা যে ভাইয়া এ তো হচ্ছে আমাদের পরিচিত ন্যাপথালিন, এবং এক্স্যাক্টলি এটা আসলে ন্যাপথালিন, আর এটা তো হচ্ছে ইথানল, মানে এও না। রাইট অ্যান্সারটা কোনটা? সি। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ইথানলের 96% জলীয় দ্রবণকে কি বলা হয়? রেকটিফাইড স্প্রিট। এই যে রেকটিফাইড স্প্রিট, দেখো রেকটিফাইড, আমি এখানে বলে দিই রেকটিফাইড স্প্রিটের সংকেত মানে সংযোজনটা কেমন। রেকটিফাইড স্প্রিট, রেকটিফাইড স্প্রিটের সংযুক্তিটা কেমন? 96.4% হচ্ছে 96.6%, সরি 95.6% হচ্ছে আমাদের ইথানল, CH3CH2OH ইথানল, প্লাস 4.4% হচ্ছে আমাদের পানি। এটা এটা হচ্ছে আমাদের কি বলো, কি বলতেছি? রেকটিফাইড স্প্রিট। এই রেকটিফাইড স্প্রিটের সাথে, এই রেকটিফাইড স্প্রিটের সাথে যদি তুমি আসলে যুক্ত করে দাও একটু এটার মিথানল, CH3 মিথানল যদি যুক্ত করো তাহলে সেটা হয়ে যায় আবার মেথিলেটেড স্প্রিট। এটা 90% মিথানল 10%, তাহলে সেটা কি হয়ে যায়? মেথিলেটেড স্প্রিট, মেথিলেটেড, ওই যে পরেরটা বলতেছে না মেথিলেটেড স্প্রিট, এটা হয়ে যায় হচ্ছে মেথিলেটেড স্প্রিট। ক্লিয়ার? তার মানে রাইট আনসার হচ্ছে একটা সি আর একটা হচ্ছে আমাদের এ। ডান। নেক্সট এটা বলে আমাদের নিচের কোনটি প্যারাফিন? প্যারাফিন মানে কি বলতো? ওই যে অ্যালকেন যারা তাদেরকে বলা হয় প্যারাফিন, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আসক্তিহীন, অ্যালকেন, CnH2n+2, H2n+2, এটা হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকেন। এটা আসলে কি বললাম? প্যারাফিন বা আসক্তিহীন, এদেরকেই বলা হয় মেইনলি প্যারাফিন বা আসক্তিহীন।
অ্যালকেন, এটা হচ্ছে আমাদের প্যারাফিন বা আসক্তিহীন, এটাকে বলা হয়। সে অ্যালকেন কে আছে এখানে, চলো দেখি। অ্যালকেন কি C5H12, সেটাই তো হচ্ছে একটা অ্যালকেন। CN5, এটা 10 + 2 12 অ্যালকেন। ওকে, এরপরে যে জিনিসটা সেটা এখানে বলতেছে যে পিভিসি এর মনোমার নিচের কোনটি? পিভিসি এর মনোমার নিচের কোনটি? যদি আমি বলি পিভিসিটা কি, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল সায়ানাইডও হয়, বাট এটা পলিভিনাইল ক্লোরাইডই হবে। ওকে, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এটা আসলে কিভাবে তৈরি করা হয় আমি বলি। HC ট্রিপল বন্ড CH এর সাথে যুক্ত করবা হচ্ছে তুমি HCl, উপস্থিত রাখবা হচ্ছে প্রভাবক বিষ প্যালানিয়াম বা বেরিয়াম সালফেট যদি উপস্থিত রাখো, তাহলে যে জিনিসটা তৈরি হবে CH2 ডাবল বন্ড CHCl, এমন একটা কম্পাউন্ড তৈরি হবে। এটাকেই বলা হয় হচ্ছে ভিনাইল ক্লোরাইড। কারণ আমি ভিনাইল গ্রুপ যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে আসলে ভিনাইল গ্রুপ কোনটা জানো? এই যে একটা ইথিন থেকে যদি একটা হাইড্রোজেন সরে যায় দিয়ে যে বন্ডটা তৈরি করে সেটাকে বলা হয় হচ্ছে আসলে ভিনাইল গ্রুপ। এটা হচ্ছে আসলে কি? ভিনাইল গ্রুপ। এটাই হলো তোমার এই ভিনাইল গ্রুপ। ওকে, ভিনাইল গ্রুপ। এই ভিনাইলের সাথে ক্লোরিন আছে, দ্যাটস এটা ভিনাইল ক্লোরাইড, সিম্পল। তো এখন ভিনাইল ক্লোরাইডটাই হচ্ছে আমাদের পলিভিনাইল ক্লোরাইডের মনোমার। তো আমরা যদি পলিভিনাইল ক্লোরাইড CH2 ডাবল বন্ড CH, ধরো এটাকে যদি আমি আর একটু ঠিক করে লিখি তাহলে এটাকে লিখবো CHCl ডাবল বন্ড CH2, ধরো এরকম ভাবে লিখলাম। এটাকে যদি আমি এখন আসলে কিসে দেই, পলিমারকরণ প্রসেসে দেই, পলিমারকরণ প্রসেসের ভিতর দিয়ে দেই, তাহলে এখান থেকে যে জিনিসটা তৈরি হবে, এখানকার যে কোনো একটা বন্ধন ডিসিপেট হয়ে যাবে কার ভিতরে? এই যে ধরনের বন্ধনটা ডিসিপেট হয়ে যাবে হচ্ছে আমাদের এই কার্বনের ভিতরে, এই কার্বনের ভিতরে। যদি ডিসিপেট হয়ে যায় তাহলে এটা হয় হচ্ছে সিঙ্গেল বন্ড CH, উপরে ধরো Cl আছে, সিঙ্গেল বন্ড CH2, এই যে দেখো এখানে হচ্ছে N, এটা আমরা কতগুলো দিয়ে বিক্রিয়া করাচ্ছি? N সংখ্যক মনোমার নিয়ে যদি বিক্রিয়া করে, এটা হয়ে গেল পলিভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল ক্লোরাইড কোনটা? এই যে CH2 ডাবল বন্ড CHCl, এটা। সো এটাই হচ্ছে আমাদের সেই কি মনোমারটা। ক্লিয়ার? রাইট আনসার। তাহলে বি, দেখো তো, এটা বি, এটা হচ্ছে ডি। ওকে, আমাদের সিকিউ পোর্শনটা হচ্ছে মানে MCQ পোর্শনটা শেষ। এবার চলো আমরা আমাদের সিকিউ জিনিসটাকে শুরু করব। এখানে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের অ্যাজ ইউজুয়াল বা গতানুগতিক ধারা সিকিউ এর বাইরে যে সিকিউগুলো আছে সেগুলা কিভাবে উত্তর করতে হবে, কোন কোন বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে, কোন কোন বিক্রিয়াগুলো আমাদের বইয়ের জন্য অ্যাভেলেবল, সবকিছুই। ওকে, তাহলে চলো আমরা আমাদের সিকিউ পোর্শনের অংশটা শুরু করি। এখন সিকিউ এর ক্ষেত্রে দেখো উদ্দীপক তো দেওয়া আছে, আমরা উদ্দীপকটাকে ডিকোড করব। তার আগে দেখো এখানে দেওয়া আছে রেকটিফাইড স্প্লিট কি, এই কোশ্চিনটা। সো একটু আগে আমি ডিটেলসে দেখালাম, সো আশা করি এটা হচ্ছে আমাদের ডান, রেকটিফাইড স্প্লিটটা। এরপরে বলে পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি কেন বলা হয়? পেট্রোলিয়াম যেই জিনিসটা আসলে উঠে আসছে, পেট্রো মানে শব্দের অর্থ হচ্ছে ভাই পাথর, হ্যাঁ, আর ওলিয়াম মানে হচ্ছে আমাদের তেল, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হচ্ছে আসলে পাথুরে তেল, পাথুরে তেল, হ্যাঁ, বা পাথর থেকে উদ্ভূত এরকম জিনিস বোঝায় পেট্রোলিয়াম, এটার বাংলার প্রতিশব্দ। আমি তোমাকে জাস্ট ওই পোর্শনটুকু বলে দিচ্ছি। এখন ওটাকে জীবাশ্ম জ্বালানি কেন বলা হয়? কারণ জীবাশ্ম জিনিসটা হচ্ছে এমন যে আমাদের উদ্ভিদ, প্রাণীর মরদেহ যেটা, সেটা হচ্ছে দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে এই জিনিসটা তৈরি হয়। আসলে মাটির নিচে চাপা পড়ে চাপ, দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে চাপ, তাপ এবং ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই জিনিসটা তৈরি হয়। আসলে ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে মেইনলি কোনটা তৈরি হয় বলো? এই যে পেট্রোলিয়াম জিনিসটা তৈরি হয়। পেট্রোলিয়ামটা হচ্ছে মেইনলি বোঝানো হয় হচ্ছে আসলে তেল, হ্যাঁ, পেট্রোলিয়াম এমন। এটা আসলে তিনটা ফরম্যাট হইতে পারে। এক হইতে পারে হচ্ছে কয়লা, যেটা হচ্ছে কঠিন আমাদের জীবাশ্ম। এক হইতে পারে আমাদের এই যে পেট্রোলিয়াম বা তেল, বুঝছো, পেট্রোলিয়াম বা তেল। তারপরে আরেকটা হইতে পারে হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস। এই তিনটা ফরম্যাট এটা পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস, এই তিনটা ফরম্যাট এটাকে পাওয়া যায়। ওকে, আচ্ছা। এরপরে বলে দ্বিতীয় সদস্য পানিতে দ্রবীভূত হওয়ার রাসায়নিক
কারণ ব্যাখ্যা করো, এটাতে যাচ্ছি আমরা। এখন এ বি সি এগুলা কি, এগুলা খুঁজে বের করতে হবে। দেখো কি বলে, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 60 অ্যাটমসফিয়ার বায়ুচাপে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এ যৌগ তৈরি করে, একটা অ্যালকিন। এ কে শক্তিশালী জারক এই পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে বি, এবং বি কে পরবর্তীতে জারিত করলে সি উৎপন্ন হয়। এ বি সি প্রচলিত প্রতীক নয়। এখন এ কি বলতেছে, এ এর দ্বিতীয় সদস্য। এ হচ্ছে অবভিয়াসলি আমাদের হচ্ছে একটা মানে অ্যালকিনের সাথে বিক্রিয়া করে, জলীয় বাষ্প বিক্রিয়া করে কি তৈরি করতেছে আমাদের, ওই এ যৌগ। সো আমরা জানি কিন্তু গ পোর্শনটা আমি যদি এখানে একটু লিখি, অ্যালকিনের সাথে একটা অ্যালকিন ধরে নাও, দ্বিতীয় সদস্য মানে কি, আমি 2 কার্বন যুক্ত অ্যালকিন ধরেই নিলাম যেহেতু দ্বিতীয় সদস্যই বলছে, CH2 ডাবল বন্ড CH2, এই টাইপের একটা অ্যালকিন পানির সাথে পানি যোজন যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা দেয় নিশ্চয়ই। অ্যালকিনের পানি যোজন বিক্রিয়াটা এক ধরনের, অ্যালকাইনেরটা হচ্ছে আরেক ধরনের, H3PO4। তারপরে হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস 60 অ্যাটমসফিয়ার। এটাতে কি তৈরি করবে বলতো, এইচ আর ওইচ একটা একসাথে যুক্ত হয়ে যাবে এবং একটা বন্ধন ভেঙে যাবে, CH3CH2OH। এটাই তো তার দ্বিতীয় সদস্য। এটাই কি তার দ্বিতীয় সদস্য না? এটাই তার দ্বিতীয় সদস্য। এটা হচ্ছে ইথানল। এটা পানিতে দ্রবীভূত হওয়ার যে মেকানিজম সেটা ব্যাখ্যা করতে হবে। চলো আমরা যদি বলি, তাহলে এটা হচ্ছে ইথানল, CH3CH2, এ হচ্ছে আমাদের অ্যালকোহল, তার দ্বিতীয় সদস্য হচ্ছে আমাদের এই ইথানল। এই ইথানলের মধ্যে অক্সিজেন হাইড্রোজেনের তীব্রতর ঋণাত্মকতার পার্থক্যের জন্য আসলে হাইড্রোজেন বন্ধন উপস্থিত। কে উপস্থিত বলো? হাইড্রোজেন বন্ধন। এবং এইখানে মেইনলি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওই যে আয়নিক যৌগে যেমন আয়ন সৃষ্টি হয়, এখানে আমাদের আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, হাইড্রোফিলিক হাইড্রোফোবিক প্রান্ত সৃষ্টি হয়। আমরা যদি পানির বন্ধনটা দেখি তাহলে পানিটা আসলে কেমন বলো তো, এরকম না? এরকম না? এরকম। এটা হচ্ছে পানি। ঠিক এর ভিতরেই যদি আমাদের এই যে CH3CH2OH এই জিনিসটা যুক্ত হয়, এর ভিতরেও কিন্তু আমাদের কি বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধনটা রয়েছে। হাইড্রোজেন বন্ধনের কাহিনীটা হয় হচ্ছে এরকম, CH3CH2O, তারপরে এখানে হবে হচ্ছে ভাইয়া এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা হবে আংশিক ধনাত্মক, এই অংশটা হবে হচ্ছে আংশিক ঋণাত্মক। এখন এখানকার এই যে প্রান্তটুকু রয়েছে, এই প্রান্তটুকু, এটুকু কি বলতো, চার্জ সৃষ্টি হয়েছে, পার্শিয়াল চার্জ সৃষ্টি হয়েছে, এটুকু হচ্ছে আমাদের হাইড্রোফিলিক। আর এই যে এই পোরশনটুকু, এগুলো হচ্ছে আমাদের হাইড্রোফোবিক। এটা হচ্ছে হাইড্রোফিলিক, ওটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক। ক্লিয়ার? এই যে হাইড্রোফিলিক প্রান্ত, এই হাইড্রোফিলিক প্রান্তের ভিতরে এখানকার যে আমাদের হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক অংশ রয়েছে, এটা কি ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ, এটা হচ্ছে ডেল পজিটিভ পোর্শন রয়েছে। এই পোর্শনের প্লাসের সাথে মাইনাস, মানে এখানকার হাইড্রোজেনের সাথে এখানকার হাইড্রোজেন, এখানকার হাইড্রোজেনের সাথে এখানকার অক্সিজেন, এইটার হচ্ছে ইন্টারাকশন হয়। এবং এই হাইড্রোজেন বন্ধনের কারণেই, এখানে লিখবা তুমি স্পষ্টতভাবে, হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্যই আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত আসে, এবং আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত আসে, এবং তা পানিতে দ্রবীভূত হয়। ডান। ঠিক আছে, এরপরে আমাদেরকে বলতেছে এখানে ধরো ঘ নাম্বার যে কোশ্চিনটা, চলো ঘ নাম্বার কোশ্চিনটা আমরা হচ্ছে সলভ করি। ঘ নাম্বার কোশ্চিনটা আমাদের বলে যে সি এর শ্রেণীভুক্ত যৌগের গুরুত্ব বিশ্লেষণ করব আমরা। তো সি যৌগটাকে খুঁজে বের করতে হবে, সি কে। চলো আমরা 2 কার্বন যুক্ত যেটা শুরু করছিলাম না সেটা, এ বি ও সি যৌগ ত্রয় প্রশ্ন মতে, চলো আগে এদেরকে আমরা প্রশ্ন মতে খুঁজে বের করি। প্রশ্ন মতে এই যৌগগুলা কে কে? এ ছিল হচ্ছে আমাদের একটা অ্যালকিনের সাথে, আচ্ছা যদি আমরা ডিরেক্ট, এ তো হচ্ছে যে আমরা গ নাম্বার থেকেই পেয়েছি, তাহলে একে আর এক্সট্রা ভাবে দেখানোর দরকার নাই। এটা হচ্ছে ধরো CH3CH2OH, এটা হচ্ছে আমাদের এ। একে আমরা শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করতেছি, K2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করতেছি, এমন।
যদি শক্তিশালী একটা জারক দ্বারা জারিত করি তাহলে এটার যে মানটা যে জিনিসটা থাকতে সেটা হচ্ছে CH3CHO। একে যদি আমরা ফার্দার জারণের ভিতর দিয়ে দেই তাহলে এখানে যে যৌগটা তৈরি হবে সেটা কি আসলে CH3COOH অ্যাসিড। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটাই হচ্ছে আমাদের A, এটা হয়ে গেল হচ্ছে আমাদের ভাই B, এবং এটা হয়ে যাচ্ছে আমাদের সেই C। ওকে, ABC আমরা পেয়ে যাচ্ছি আশা করি। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনে বলছিল যে আমাদের সি শ্রেণীভুক্ত যৌগের গুরুত্ব বিশ্লেষণ করব আমরা। সি শ্রেণীভুক্ত যে যৌগ সেটা হচ্ছে আসলে কি? কার্বক্সিলিক অ্যাসিড বা অম্ল। সিলিক অ্যাসিড বা অম্ল। তোমার কাহিনী হচ্ছে যে তুমি ওইটাকে খুঁজে বের করা পর্যন্ত তোমার 1 মার্ক ইজিলি কনফার্ম হয়ে গেছে, এটা 1.5 মার্ক বা 2 মার্ক পর্যন্ত হতে পারে। এখন এর গুরুত্ব অপরিসীম, এটুকু তো তুমি জানো বা এটুকু তো তুমি লিখবা, এটা আমি বুঝছি। এর গুরুত্ব তুমি আসলে কি কি লিখবা? ফার্স্ট অফ অল এই যে CH3COOH এটা যে আছে এর 6 থেকে 10% জলীয় দ্রবণ কি হিসেবে ব্যবহার করা হয় বলো তো? জলীয় দ্রবণ ভিনেগার হিসেবে ব্যবহার করা হয়, জানি না আমরা ভিনেগার হিসেবে ব্যবহৃত। এটি খাবারকে মানে খাবার নরম করে সুস্বাদু করতে এবং খাবার সংরক্ষণে ব্যবহার করা হয়। তাহলে এটা একটা লিখলাম, এটি খাবার নরম করে সুস্বাদু করতে এবং খাবার নরম করে সুস্বাদু করতে এবং খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। ব্যবহৃত, এটা একটা জিনিস তুমি পয়েন্টটাকে ব্যাখ্যা করে লিখলা। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফোনেট যাদেরকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিটারজেন্ট হিসাবে, এবং সোডিয়াম মানে স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ, দেখো এটার একটু বড় স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ সাবান হিসেবে ব্যবহৃত হয়। ওটার গুরুত্ব ব্যাখ্যা করলা তুমি সাবান হিসেবে। এটা যদি আমি সংকেতও লিখে দিই তাহলে হচ্ছে লিখতে পারবো হচ্ছে C17H34COONA H35, C17H35COONA। আচ্ছা, তারপরে হচ্ছে সোডিয়াম লরাইল সালফোনেট যেটা, হ্যাঁ, সেটা আবার হচ্ছে ডিটারজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এটাও কিন্তু ওই অ্যাসিড থেকেই তৈরি হবে, সোডিয়াম লরাইল সালফোনেট। ওকে, ডান। এই তিনটা ব্যাখ্যা, এটা হচ্ছে ব্যাখ্যামূলক ছিল আর কি একটু। তো আশা করি কোশ্চেনটা বুঝছো। চলো আমরা বিক্রিয়ামূলক কিছু কোশ্চেন দেখি। এখানে 3টা যৌগ দেওয়া আছে, প্রথমটা হচ্ছে ইথানল, পরেরটা হচ্ছে ইথিন, পরেরটা হচ্ছে ইথাইন। একটা হচ্ছে ইথানল, ইথিলিন, অ্যাসিটিলিন। টলেন বিকারক কি? অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, ক্ষারীয় অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটই হচ্ছে টলেন বিকারক। এটা আমরা কোথায় ব্যবহার করি বলো তো? ক্ষারীয় অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট যুক্ত অ্যামোনিয়াকাল বা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, এটা কোথায় ব্যবহার করি মনে আছে? এটা ব্যবহার করি হচ্ছে আমরা ওই যে আমাদের যে অ্যালকাইন একগুলা যে অম্লধর্মী হয় সেটা প্রমাণ করার কাজে ব্যবহার করি। সেটা যদি তুমি আসলে সংকেত লিখে দাও সেটা হচ্ছে আসলে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, যেটা আসলে কি বলতো? ক্ষারীয়, পটাশিয়াম বা সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারীয়। ডান। এরপরে বলতেছে অ্যালকোহল মানে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন? কে সক্রিয় বেশি? অ্যালকিন। কোন বিক্রিয়ার পারপাসে? এটা ডিপেন্ড করে কিন্তু আসলে, হ্যাঁ, কোন বিক্রিয়ার পারপাসে আর কি। সো যাই হোক, এখানে হচ্ছে ডাবল বন্ড আছে অ্যালকিনে, আর অ্যালকাইনের ভিতরে যে জিনিসটা রয়েছে হাইড্রোজেন ত্যাগ করতে আবার কিন্তু অ্যালকাইনই বেশি মানে সিঙ্গেল বন্ড শুধু রয়েছে, এমন মানে ট্রিপল বন্ড রয়েছে, এটাকে আমরা এমন বলতেছি। আচ্ছা, আর এখানে আমাদের ডাবল বন্ড রয়েছে। এখন জিনিসটা হচ্ছে এটা সক্রিয় বেশি হওয়ার কারণটা হলো এখানে যে একটা পাই বন্ধন রয়েছে সেটা খুব সহজেই কোনো একটা কার্বন যুক্ত হতে পারে, মানে একটা অন্য আরেকটা হচ্ছে ধরো যৌগ কি বলবো, একটা হচ্ছে যে কোনো বিকারক খুব সহজেই আমাদের এখানে এসে যুক্ত হয়, যে কোনো একটা কার্বনে একজন যুক্ত হবে আর একটা কার্বন আরেকজন যুক্ত হবে, মধ্যখানে একটা বন্ধন ভেঙে যাবে।
ইন কেস অফ যদি আমি এটাকে চিন্তা করি অ্যালকাইনে, এটাকে জাস্ট যদি আমরা অ্যালকাইনের কথা যদি চিন্তা করতাম, তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে দেখা যেত ভাইয়া এখানে প্রথমে একটা বন্ধন ভাঙতো, তারপরে আবার আরেকটা বন্ধন ভাঙা লাগে। ডাবল বন্ড আছে না এখানে, দুইটা পাই বন্ধন আছে না, দুইটা পাই বন্ধন আছে, মানে এক্সট্রা রকম ভাবে যুক্ত হবে। আর এ একবারে আমাদের যুক্ত হয়ে কমপ্লিট করে ফেলতে পারবে কে? এই যে আমাদের যে অ্যালকিন আছে সে। বুঝা গেছে? সেখানে বলতেছে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কি? আরে এখানে কি লেখা হয়েছে? অ্যালকেন অপেক্ষা, অ্যালকাইন লিখছি কেন? অ্যালকেন, এটা তো অ্যালকিন লিখেছি, অ্যালকেনটা কি? সি সি এর সবগুলা বন্ধন অলরেডি পূর্ণ। দেখো এটা তো মানে যেটার ব্যাখ্যাতে আমাদের আসলে যাওয়ার কথা ছিল, ওটা কিন্তু আমাদের অ্যালকাইন অপেক্ষাও কিন্তু অ্যালকিন সক্রিয়। হ্যাঁ, ওটা একটু এক্সট্রা। যাই হোক, যেটা কথা বলছিলাম, দেখো এখানে অলরেডি আমাদের অসম্পৃক্ত মানে আরো কেউ যুক্ত হওয়ার মতন জায়গা রয়েছে। অসম্পৃক্ত, অসম্পৃক্ত মানে কি? পাই বন্ধন রয়েছে, ডাবল বন্ড পাই বন্ধন রয়েছে। এখানে কি দেখো তো, এটা তো সম্পৃক্ত, সম্পৃক্ত সবগুলা সিগমা বন্ধনে আবদ্ধ, সিগমা বন্ধনে। মানে আর কারো কি যুক্ত হওয়ার জায়গা রয়েছে? না, কেউ বের হলে কেউ যুক্ত পারবে এমন। তার মানে অবশ্যই অ্যালকেনটা হচ্ছে বিক্রিয়া করতে কম চাইবে। দ্যাটস ওয়াই এদেরকে কি বলা হয় বলো তো? প্যারাফিন বলা হয় ভাই, এদেরকে বলা হয় হচ্ছে প্যারাফিন। আর এই যে আমাদের যে অ্যালকিন, এরা হচ্ছে আমাদের অলিফিন, তেল সদৃশ, এরা বিক্রিয়া করতে পটু। অলিফিন, এটা হচ্ছে কেমন? প্যারাফিন। এই ডান। দ্যাটস ওয়াই অ্যালকেনের থেকে অবভিয়াসলি আমাদের কে সক্রিয়? অ্যালকিন সক্রিয়। ওকে, পরে গ নাম্বার কোশ্চেন বলে দেখো, অ্যালকিন এবং অ্যালকাইন এর মধ্যে কোনটির অম্লধর্ম বিদ্যমান এবং কেন ব্যাখ্যা করো? এর মধ্যে কোনটির অম্লধর্ম বিদ্যমান? অবশ্যই অ্যালকাইনের। কার অম্লধর্ম বিদ্যমান? নিশ্চয়ই আমরা কি বলবো? অ্যালকিন, এটা কিন্তু ফিক্স করে দিছে, CH2 ডাবল বন্ড CH2 ও অ্যালকাইন CH ট্রিপল বন্ড CH এর মধ্যে অ্যালকাইনের অম্লধর্ম রয়েছে। এটা প্রথমে স্টেটমেন্টটা দিলা, অ্যালকাইনের অম্লধর্ম, অম্ল ধর্ম রয়েছে, এটা প্রথমে স্টেটমেন্ট দিলা। এরপরে মানে বিক্রিয়াটা দেখাবা কিভাবে? এই যে দেখো CH ট্রিপল বন্ড CH, এরপরে আগে হচ্ছে তুমি বিক্রিয়াটা দেখাবা ভাই। CH এর সাথে যখন আমরা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের বিক্রিয়া করাবো ক্ষারের উপস্থিতিতে, তখন আমাদের কি তৈরি করবে প্রোডাক্টটা বলো তো? ক্ষারের উপস্থিতিতে, একটা ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, তখন আমাদের প্রোডাক্টটা তৈরি করবে হচ্ছে এই যে এপাশে হচ্ছে যে সিলভার সি ট্রিপল বন্ড সিলভার অ্যালকিনাইড তৈরি করবে আসলে এমন, প্লাস হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করবে, প্লাস হচ্ছে আমাদের সিলভার তো ওর সাথে বিক্রিয়া করছে, অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করবে, আমাদের পানি তৈরি করবে। এই যে বিক্রিয়াগুলো তৈরি হলো, এটার একটা সিলভার অধক্ষেপ পড়বে, এটার একটা সিলভার অধক্ষেপ। এখন আমার কথা হচ্ছে যে তুমি এক্সট্রা দেখাতে পারো, যে ওই যে মানে ফেলিং দ্রবণের সাথেও দেখাতে পারো, বাট এখানে আসলে ওই পরীক্ষাটা চাই নাই। প্রথমে একটা পরীক্ষা দিলে এটা কিন্তু এনাফ। এরপরেই তোমাকে বলছে যে আসলে ওই দুজনের ভিতরে কার রয়েছে এই অ্যালকিনাইলের মানে অ্যালকাইনের রয়েছে। এই সেম বিক্রিয়াটাই কিন্তু আমরা এর জন্য দিব, দিয়ে দেখাবো হচ্ছে যে নো রিঅ্যাকশন। এই সেম জায়গাটুকু আমরা দিব হচ্ছে কার জন্য বলো তো? এর জন্য দিব, দিয়ে দেখাবো হচ্ছে আমাদের নো রিঅ্যাকশন। এটা হচ্ছে আমরা কার জন্য দিব? CH2 এখানে হচ্ছে যে একটাকে রিলেট করে দিই আমরা, ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। ডান, ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে CH2 ডাবল বন্ড CH2 এ আমাদের হাইড্রোজেন ত্যাগ করতে পারে না, এ আমাদের হাইড্রোজেন ত্যাগ করতে পারে না, করতে পারে না। কিন্তু এই যে CH সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড CH, এইখানে যে কনসেপ্টটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এখানে যে কনসেপ্টটা হচ্ছে দেখো, এখানে আসলে এই বন্ধন দূরত্ব, বন্ধন তিনটা হওয়ার জন্য বন্ধন দূরত্ব এত কম যে সহজেই এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যেতে পারে। সহজেই এই হাইড্রোজেনটা কি হয়ে যেতে পারে বলো? রিপ্লেস হয়ে যেতে পারে, সহজেই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যেতে পারে। কিন্তু ঠিক আছে, এটা কোথায়? এই যে এই ক্ষেত্রে। কিন্তু যদি হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যেতে পারে, তাহলে এখানে আসলে কি তৈরি করতে হয়েছে? এই সি ট্রিপল বন্ড সি, ধরে নাও যদি আসলে হাইড্রোজেনটাকে সে রিপ্লেসই করে দিতে পারে, যেমন রিপ্লেস করে দেওয়ার আরেকটা বিক্রিয়া কি ছিল আমাদের? সোডিয়াম এর সাথে বিক্রিয়া করলে সোডিয়াম অ্যালকিনাইড তৈরি করে,
সি ট্রিপল বন্ড সি, সোডিয়াম অ্যালকিনাইড তৈরি করে, প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই যে হাইড্রোজেন গ্যাসটাকে সে রিপ্লেস করে দিতে পারছে। কেন? কারণ এখানে বন্ধনটা এত ছোট এবং এই কার্বন আর এই কার্বন এত মানে কাছাকাছি ভাবে যুক্ত যে এখান থেকে হাইড্রোজেনটা রিপ্লেস করা খুব সহজ হয়ে থাকে। এই হচ্ছে এখানকার মেকানিজম। ক্লিয়ার কথা? আশা করি বুঝাইতে পারছি। তার মানে এই দুইটার ভিতরে কে অম্লধর্মী হবে? অ্যালকাইন অম্লধর্মী হবে। ডান। নেক্সট কোয়েশ্চেনটা বলতেছে যৌগগুলোর প্রতিটি যৌগ থেকে কি ইথানোয়িক অ্যাসিড তৈরি করা সম্ভব? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অবশ্যই সম্ভব। তাহলে প্রতিটি থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করা সম্ভব। ঘ, যৌগগুলো আসলে কে কে? যৌগগুলো যদি আমি দেখি তাহলে CH3 CH2OH CH2 ডাবল বন্ড CH2 এবং CH ট্রিপল বন্ড CH থেকে কার্বক্সিলিক CH3COOH বা ইথানোয়িক অ্যাসিড উৎপাদন সম্ভব। এটা আমি বলে দিলাম। এখন আমি প্রথমে অ্যালকোহল থেকে দেখি। অ্যালকোহল থেকে জাস্ট সিম্পল জারণ করব, হয়ে যাবে। অ্যালকোহল থেকে আমাদের কি ভাইয়া দেখো CH3 CH2OH, আমি এটাকে জাস্ট জারণ করব দুইবার, কাহিনী শেষ আমার। জারণ করব আমি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি জারণ করব, যেমন অক্সিজেন আসবে আমাদের। প্রথমে তৈরি হবে কি আমাদের অ্যালডিহাইড, সেম শিট আরেকবার আমি জারণ করব, সেম ভাবে যদি আমি আরেকবার জারণ করে দিই তৈরি হয়ে যাবে আমাদের কি বলতো কার্বক্সিলিক অ্যাসিড। ডান। অ্যালকোহল থেকে হইল। এরপরে যদি তুমি চাও ডাবল বন্ড অ্যালকিন থেকে প্রথমে অ্যালকোহল তৈরি করে ফেলি, তারপরে হচ্ছে বিক্রিয়া শেষ। অ্যালকিন থেকে এখন এই অ্যালকিন থেকে যদি আমি প্রথমেই কাজটা করব সেটা হচ্ছে আমি অ্যালকিনের সাথে পানি সংযোগ করব, অ্যালকোহল বানিয়ে ফেলবো সেটাকে, ঠিক আছে? বা হচ্ছে যে তুমি মানে ওই পানি সংযোগ করে অ্যালকোহল বানাতে পারো, অথবা হচ্ছে তুমি কি বলবো অ্যালকাইল হ্যালাইড বানায় অ্যালকোহল বানাতে পারো, ইচ্ছা তোমার। বাট আমি বলবো হচ্ছে আমি অ্যালকোহল বানায় ফেলি, তারপরে আবার জারণ বিক্রিয়ার ভিতরে দিয়ে দিব, তাইলেই তো হয়ে গেল আমাদের। আচ্ছা, অ্যালকিন থেকে প্রথমে আসো CH2 ডাবল বন্ড CH2, এর সাথে যদি আমরা পানি যোগ করি জাস্ট, কার উপস্থিতি লাগবে আমাদের? ফসফরিক অ্যাসিড H3PO4, তাহলে এখানে তৈরি হয়ে যাবে কি CH3 CH2OH। তাহলে তারপর থেকে আবার কি জাস্ট এই প্রসেসটুকু তো কপি করলেই তো হয়ে গেল তারপরে, তাই না? এই প্রসেসটুকু যদি দিয়ে দিই আমরা, জাস্ট এই প্রসেসটুকু যদি দিয়ে দিই, চলো এটাকে একটু ছোট করে ফেলি, জাস্ট এই প্রসেসটুকু যদি দিয়ে দিই তাহলে তো হয়ে গেল আমাদের। ডান, অ্যাসিড হয়ে গেল। এরপরে যদি আমাকে বলে 3 নম্বরে যদি আমরা যাব অ্যালকাইন থেকে, এখানে আমরা যে কাজটা করব প্রথমে ভাইয়া, অ্যালকাইন থেকে যদি আমরা করতে চাই, অ্যালকাইন থেকে এখানে আমরা প্রথমে পানি সংযোগ করব। পানি সংযোগ করলে কিন্তু আমি জানি এই যে ইথাইন বা অ্যাসিটিলিনে পানি সংযোগ করলে কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হয়। বাদ বাকি সব ক্ষেত্রে কিটন তৈরি হবে, এই ক্ষেত্রে খালি অ্যালডিহাইড ইথানল তৈরি হয়। তাহলে HC ট্রিপল বন্ড CH এর সাথে যদি আমরা পানি সংযোগ করি, এর পানি সংযোগের বিক্রিয়াতে কিন্তু ফিক্সড জিনিসপাতি হচ্ছে যে একেবারে দেয়া লাগবে না। এর পানি সংযোগের বিক্রিয়াতে কি ছিল? 20% ছিল হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরাস সালফেট বা মার্কিউরাস আয়ন। এটার সাথে যদি বিক্রিয়া করাই তৈরি করবে আমার CH3CHO। এটাকে ফার্দার আমরা জারণে দিয়ে দিব হচ্ছে এই অংশটুকু থেকে। ডান। এটাকে আরেকবার জারণ করলেই তাহলে আমাদের কি অ্যাসিড তৈরি হয়ে গেল। তাহলে আমরা বলবো অ্যালকোহল থেকে আমরা অ্যাসিডটা তৈরি করতে পারি, উত্তরটা হচ্ছে পারি। অ্যালকিন থেকে করতে পারি, উত্তরটা হচ্ছে পারি। অ্যালকাইন থেকে করতে পারি, উত্তরটা হচ্ছে পারি। ডান। ওকে, ঠিক আছে। চলো নেক্সট দেখি। নেক্সট কোয়েশ্চেনটা বলতেছে যে 2 কার্বন বিশিষ্ট একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন A হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় সম্পৃক্ত হাইড্রোকার্বন B তে পরিণত হয়। 2 কার্বন যুক্ত একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা এরকম করে। আবার লঘু সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরাস আয়নের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে C যৌগ উৎপন্ন হয়। এখানে ABC প্রচলিত অর্থে ব্যবহৃত। এখন C কে যদি তুমি চিন্তা করো, মানে দেখো অ্যালকিন থেকেও আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা বলছে এটা তো অ্যালকিন অথবা অ্যালকাইন হবে। অ্যালকিন থেকেও আমাদের হচ্ছে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন তৈরি হতে পারে, অ্যালকাইন থেকেও হইতে পারে।
কিন্তু এখানে যে পরবর্তী কথা বলা আছে যে সালফিউরিক অ্যাসিড আর মার্কিউরাস সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে, এটা অবশ্যই আমার অ্যালকাইনই করবে, অ্যালকিন কিন্তু করে না। তার মানে এ কার্বন অবশ্যই হচ্ছে আমরা বলতে পারি 2 কার্বন যুক্ত একটা আসলে কি অ্যালকাইন। আচ্ছা, আর সি যৌগ পানিযুক্ত, পানি তৈরি মানে পানি যোজন করার পরে যেটা তৈরি হয় এর সাথে, তাহলে ওটা আসলে কি ছিল বলতো? অ্যালডিহাইড, ইথানল। আচ্ছা, এখানে বলে হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোজেন, কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগই আসলে হাইড্রোকার্বন ভাইয়া, আলাদাভাবে কিছু না। কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগ, সোজা বাংলা কথা। ওকে, পরে কি ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে ইথাইন তৈরি করা যায় ব্যাখ্যা করো বিক্রিয়া সহ। ক্যালসিয়াম কার্বাইডের সাথে জাস্ট পানি যোগ করলেই এটা তৈরি হয়ে যায়, বুঝছো? ক্যালসিয়াম কার্বাইড যে পাউডারটা রয়েছে, পাউডার এর সাথে পানি যোগ করলেই, ক্যালসিয়াম কার্বাইড পাউডারের সাথে পানি যোগেই কি তৈরি হয়ে যায়? এই ইথিলিন, CH ট্রিপল বন্ড CH তৈরি হয়, এটা তৈরি হয়ে যায়। আমি যদি এই বিক্রিয়াটা একটু দেখাই, ক্যালসিয়াম কার্বাইডটার সাথে পানি যোগ করব, দেখে আমি হচ্ছে যা করে ভেঙেই দেখাচ্ছি। ক্যালসিয়াম, কার্বন, কার্বন, এমন এর সাথে যদি আমরা পানি যোগ করি H2O, পানি যদি যোগ করো, এই পানিটাকে আমরা H আর OH আকারে ভাঙতে পারি, পারি না? আমাদের আসলে পানি লাগবে কিন্তু ভাই 2 মোল। কত মোল লাগবে? 2 মোল। তাহলে H এবং OH এই আকারে ভাঙো, H আর OH এই আকারে ভাঙো। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামটা কত? +2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -1। এভাবেই তো যৌগটা নিউট্রাল থাকে। এবার হাইড্রোজেনটা কি প্লাস, হাইড্রোক্সিলটা কি মাইনাস, মাইনাস। তাহলে তুমি সিম্পলি বলো এই প্লাসটা চলে যায় কার কাছে? মাইনাসের কাছে, এর কাছে। প্লাসটা চলে যাবে এর কাছে। এই দুইটা হাইড্রোক্সিল কার কাছে আসবে বলো তো? এই কার্বনের কাছে। তাহলে জিনিসটা থাকলো কি আমাদের? CH ট্রিপল বন্ড CH প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এমন থাকে না? সো আমাদের অ্যাসিটিলিন তৈরি হয়ে যাচ্ছে না এই মেকানিজমের মাধ্যমে? খুব সহজে এবং খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারতেছি আশা করি, পারি না? তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম কার্বাইড পাউডারের সাথে জাস্ট পানি যোগ করলে এই আমাদের অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস তৈরি হয়ে যায়। ওকে, উল্লেখিত বিক্রিয়ার মাধ্যমে ABC চিহ্নিত করো। ওরে কঠিন কোশ্চেন, তাই না? যাই হোক, তাহলে আমরা প্রথমে বাংলাতে আসলে লিখব যে A 2 কার্বন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যার সাথে হাইড্রোজেন যোগ করলে সম্পৃক্ত যৌগ B তৈরি হয়। আচ্ছা, এটা হচ্ছে গ। এটা আমরা কিন্তু প্রথমে এরকম ভাবে উল্লেখ করে লিখব, A 2 কার্বন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন B তৈরি করে, সম্পৃক্ত B তৈরি করে। তাহলে এটা অ্যালকিনও হইতে পারতো, অ্যালকাইনও হইতে পারে, কিন্তু পরের যে কন্ডিশনটা দিছে যে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরাস সালফেট, এটা শুধুমাত্র অ্যালকাইনই বিক্রিয়া করে, দ্যাটস ওয়াই এ আমার অ্যালকাইনই হবে। আবার এ 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরাস সালফেট এর সাথে পানি যুক্ত হয়ে কি তৈরি করে বললাম ভাই? আমাদের সি তৈরি করে। অর্থাৎ দিয়ে বা তুমি বিক্রিয়াটা লিখবা, অর্থাৎ কে আমাদের A CH ট্রিপল বন্ড CH, একবারে যদি আমি লিখি তাহলে আমাদের 4 মোল হাইড্রোজেন লাগবে আসলে, মানে সরি 2 মোল হাইড্রোজেন গ্যাস লাগবে। তারপরে আমি এখানে লিখবো হচ্ছে নিকেল বাই 180 ডিগ্রি সেলসিয়াস, একবারে বিক্রিয়াটা করলাম, CH3 সিঙ্গেল বন্ড CH3, ডান। এই হয়ে গেল হচ্ছে আমাদের A, এই A হচ্ছে আমাদের ভাই B। আবার আরেকটা বিক্রিয়া করে না সে? আরেকটা তো সে বিক্রিয়া করে। কেমন বিক্রিয়া করে? CH ট্রিপল বন্ড CH, এ আমাদের পানির সাথে বিক্রিয়া করে H2O, পানির সাথে বিক্রিয়া করবে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে যদি পানির সাথে বিক্রিয়া করে, পানির মধ্যে কি আছে বলো তো? H আর OH আছে, OH আছে।
সো এইচ আর ওএইচ এর ভিতরে যে কোনো এটা যে যুক্ত হবে একটার সাথে, এই ওএইচটা যে যুক্ত হবে একটার সাথে, মধ্যখানে একটা বন্ধন ভেঙে যাবে। যদি ভেঙে যায় তাহলে জিনিসটা তৈরি হবে হচ্ছে একটা অ্যালকিনের অ্যালকোহল, CH2 ডাবল বন্ড CHOH এমন। এই অ্যালকিনের অ্যালকোহল এবং বাইসালফেট যৌগগুলো হয় হচ্ছে খুবই ভালনারেবল, অ্যাজ ইউজুয়াল আমি বলছিলাম। সেটা তখন পুনর্বিন্যাস হবে এবং পুনর্বিন্যাস হয়ে যে কাজটা করবে, অক্সিজেন তার তীব্র তড়িৎ ঋণাত্মকতার জন্য এই বন্ধনটাকে টেনে নিবে এবং এই হাইড্রোজেনটাকে এই কার্বনকে দিয়ে দিবে। যদি দিয়ে দেয় তাহলে আমাদের এখানে তৈরি হইলো কি দেখো তো, CH3 C ডাবল বন্ড OH, মানে CH3 CHO, মানে আমাদের যে জিনিসটা তৈরি হয়েছে এখানে সেটা হচ্ছে কি ইথানল তৈরি হয়েছে। সো এটা হচ্ছে আমাদের সেই C, এটা হলো আমাদের সেই A। তাহলে ABC যৌগ তিনটা আমরা পেয়ে গেলাম। A হচ্ছে কি, B হচ্ছে কি, এন্ড C হলো কি। A হইলো আমাদের CH ট্রিপল বন্ড CH, B হইলো আমাদের CH3 সিঙ্গেল বন্ড CH3, C হইলো আমাদের CH3 CHO। অ্যালকাইন, অ্যালকেন বা ইথাইন, ইথেন আর ইথানল, এই তিনটা। নেক্সট কোশ্চেনটা কি বলছিল, বি যৌগটি থেকে কি সি যৌগ তৈরি করা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অবশ্যই যায়। বি যৌগটা কি? অ্যালকেন। অ্যালকেন থেকে, ইথেন থেকে আমাকে ইথানল তৈরি করতে হবে, কোনো বিষয়ই না। কিভাবে করব বলো? যে কোনো ভাবে। সহজতম উপায় কোনটা হবে? ঘ নাম্বারে আগে আমরা লিখি চলো, বি যৌগ অ্যালকেন CH3 সিঙ্গেল বন্ড CH3 থেকে অ্যালডিহাইড আমরা অ্যালডিহাইড কোনটা? CH3CHO তৈরি। অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? কেমনে সম্ভব চলো আমরা দেখি। খুবই সহজ। প্রথমে হচ্ছে তোমার টার্গেট থাকবে, তুমি ওটাকে কি বানাবা চিন্তা করো। তোমার কাহিনী হচ্ছে যে তোমার কাছে আসলে একটা অ্যালকেন আছে, ওই অ্যালকেনের একটা অ্যালকাইল হ্যালাইড বানাবো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল বানাবো। অ্যালকোহল বানিয়ে ফেলতে পারলেই তো আমার হচ্ছে যে আমি পেয়ে যাই হচ্ছে আমাদের কি, এই যে কি বলে ওই যে আমাদের ইথানল। সেটা দেখো কি করি, যদি এই স্টেপটা আমরা ফলো করি তাহলে হচ্ছে যে CH3 এর সাথে আমরা যে বিক্রিয়াটা করাবো সেটা হচ্ছে ধরো ব্রোমিনের বিক্রিয়া করাচ্ছি। কিসের উপস্থিতিতে বলো তো ভাই? ফেরামের উপস্থিতিতে। যেন একটা অ্যালকাইল ব্রোমাইড তৈরি হয়ে বিক্রিয়াটা থেমে যায়, ফেরাম প্রভাবের উপস্থিতি। তাহলে থাকবে কি CH3CH2Br প্লাস HBr। এবার আমরা পরের স্টেপে এই এইটাকে আমরা নিব হচ্ছে আমাদের বিক্রিয়ক হিসেবে। তারপরে এর ভিতরে আমরা যোগ করব হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। এই বিক্রিয়াটা যদি আমরা এবার করাই তাহলে যে অ্যালকোহলের উপস্থিতিতে যে বিক্রিয়া সেটা কি হবে বলো তো? এই ব্রোমিনটা কি মাইনাস, এই টোটালটা কি তাহলে প্লাস, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি মাইনাস, এটা কি প্লাস, তাহলে প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে প্লাস, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে CH3CH2OH প্লাস হচ্ছে আমাদের পটাশিয়াম ব্রোমাইড KBr। এখন এই যে CH3CH2OH আসলো, ইথানল আসলো, এটাকে নিয়ে নিবা হচ্ছে তুমি তোমার পরের বিকারক হিসেবে। এটাকে জাস্ট সিম্পলি জারণ করার জন্য কার দরকার? তোমার পটাশিয়াম ডাইক্রোমেট Kr2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। জারণ করার জন্য কি দরকার? জায়মান অক্সিজেন বসাও, বাস ডান। তাহলে এটা কি হচ্ছে? CH3CHO। তোমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ছিল কি? এটা কি ছিল? বি না? বি। এটা কি চলে আসলো তোমার? সি না? সি। তাহলে তুমি অবশ্যই লিখবা যে এই তিনটি ধাপ ফলো করে এ থেকে সি প্রস্তুত সম্ভব। সরি, এ না, কি ছিল বলো তো ভাই? বি থেকে সি প্রস্তুত সম্ভব। ডান। সম্ভব না? অবশ্যই সম্ভব। এইটুকুই ছিল তোমার হচ্ছে ঘ নাম্বার। বুঝা গেছে? পারবো? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আসছে, যেটা নেক্সট আমাদের আর দুইটা কোয়েশ্চেন আছে, চলো সলভ করে ফেলি।
নেক্সট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা বলতেছে এ একটি 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একে এক অণু হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে এক্স এবং 2 অণু হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে ওয়াই যৌগটি উৎপন্ন হয়। জেড হলো তিন কার্বন বিশিষ্ট একটি ফ্যাটি অ্যাসিড। জৈব যৌগের কোন ধরনের বন্ধন বিদ্যমান? কোন ধরনের ভাই বলো তো? কঠিন কোশ্চেনটা, সমযোজী, ওরে কঠিন। ওকে, প্রোপানোয়িক অ্যাসিড দুর্বল, ব্যাখ্যা করো। প্রোপানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। গ, খ নাম্বার। প্রোপানোয়িক অ্যাসিডটা কেমন বলো তো? CH3CH2OH, সরি CH3CH2COOH, প্রোপানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড। কেন? কোয়েশ্চেনটা আসতে পারে। দুর্বল অ্যাসিডের কারণটা হচ্ছে এই যে দেখো, কার্বক্সিলিক যে গ্রুপটা, এই গ্রুপটা থেকে হাইড্রোজেনটা আসলে রিপ্লেস হয়, এই হাইড্রোজেনটা চলে যায়। হাইড্রোজেনটা আসলে যখন চলে যায় সে পজিটিভ হয়, এ কি হয় বলো তো? নেগেটিভ চার্জে চার্জড হয়, নেগেটিভ চার্জে চার্জড হয়, ব্যাপারটা এরকম। এখন জিনিসটা হচ্ছে এ অলরেডি নেগেটিভ চার্জে চার্জড, অলরেডি নেগেটিভ চার্জে চার্জড। আবার এই যে এর পাশে, এর পেছনে যতগুলা গ্রুপ থাকবে, ধরো এখানে যেমন এই 5টা হাইড্রোজেন আছে, অ্যালকাইল গ্রুপ কি ইলেকট্রন দানকারী গ্রুপ বলছি না? তো ধরো 5টা হাইড্রোজেন আছে, যদি মিথাইল হইতো তাহলে CH3 গ্রুপ থাকতো, মানে 3টা হাইড্রোজেন থাকতো। এখানে জয়টা হাইড্রোজেন থাকবে, তোরাও তো ইলেকট্রন দিচ্ছে না? সো অক্সিজেনকে তো বলতেছে তুমি তড়িৎ ঋণাত্মক, তোমাকে তো মানে ইলেকট্রন দেওয়ার জন্য আমার কাছে অলরেডি হাইড্রোজেন আছে, তোমার ওকে তো তাড়ানোর দরকার নেই। ওকে তাড়ালে না অক্সিজেন ঋণাত্মক হয়, ব্যাপারটা এরকম। কারণ ওকে যত বেশি তাড়াতে পারবে বা যত দ্রুত তাড়াতে পারবে সেটা তত বেশি আসলে কি হবে, একে যত দ্রুত বা যত বেশি তাড়াতে পারবে সেটা তত বেশি আর কি শক্তিশালী অ্যাসিড হিসেবে থাকবে। মানে ধরো এখানে যদি হাইড্রোজেনকে, মানে এই যে কার্বনকে যদি মানে কি বলবো, নেগেটিভ চার্জ দেওয়ার জন্য, দেখো জিনিসটা হচ্ছে এমন, সে ও যদি আসলে এ যেহেতু বের হয়ে যাচ্ছে পজিটিভ চার্জ নিয়ে, এ কি নেগেটিভ চার্জে চার্জ হচ্ছে, এই কার্বনটা কি হবে ভাই বলো তো? পজিটিভ চার্জে চার্জ হবে না? পজিটিভ চার্জে চার্জ হলে ওকে তো ইলেকট্রন, মানে হাইড্রোজেন একটা থাকতেছে মাত্র, কি ক্ষেত্রে? ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে। বাট মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে 3টা হাইড্রোজেন থাকবে, ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কয়টা? 5টা হাইড্রোজেন থাকতেছে, 5টা থাকতেছে না? মানে এই যে প্রোপানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে 5টা হাইড্রোজেন থাকতেছে। হাইড্রোজেন যত বেশি থাকতেছে, এই কার্বনকে তো তত বেশি আসলে কি করে দিবে? নিঃশেষ করে দিবে বা নিষ্ক্রিয় করে দিবে। ব্যাপারটা এমন বোঝাচ্ছে না? যেমন ধরো তুমি যদি আরো বড় হচ্ছে অ্যাসিড নাও, CH3CH2CH2 সি ডাবল বন্ড OOH, এখানে এই হাইড্রোজেনটা যদি রিপ্লেস হয়, তাহলে এই অক্সিজেনটা কি নেগেটিভ চার্জে চার্জ, এই কার্বনটা কি পজিটিভ চার্জে চার্জ হয়ে যাচ্ছে, পজিটিভ হচ্ছে। ওই পজিটিভিটিকে নিউট্রাল করার জন্য তার কাছে 7টা হাইড্রোজেন আছে, এটা তো আরো বেশি নিষ্ক্রিয় হবে, এ চাইবেই না এটাকে, মানে এটাকে নিউট্রাল করেই রাখবে। অক্সিজেন এই কার্বনের সাথে সম্পর্ক হবে, তখন বলবে যে থাক, তোমাকে মানে নিরপেক্ষ হওয়ার, মানে নেগেটিভ হওয়ার দরকার নেই, কারণ আমার কাছে পজিটিভ চার্জ, মানে আমাকে হচ্ছে যে ব্যাকআপ দেওয়ার জন্য হাইড্রোজেন এনাফ আছে। তখন ও যদি আসলে নেগেটিভ হইতে না চায়, তাহলে এই হাইড্রোজেনও তো রিপ্লেস হবে না, ওই হাইড্রোজেন রিপ্লেস না হলে অ্যাসিডের সক্রিয়তা বাড়বে না, সিম্পল। বুঝা গেছে? এই সো তাই তুমি বলবা কার্বনের চেন যত বড় হবে, তত এটা কি হবে আসলে, কার্বন চেন যত বড় হবে তত এটা বেশি নিষ্ক্রিয় অ্যাসিড হবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, কার্বন চেন যত ছোট হবে তত এটা সক্রিয় অ্যাসিড হবে, এমন। ওকে, সো আসো এখানে গ নাম্বার আমাদের কি বলে দেখো ভাই, খ নাম্বার আশা করি বুঝছো। শিল্পক্ষেত্রে এ যৌগটি প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করতে বলছে আমাদেরকে। এ যৌগটা কি? একটাকে এক অণু কার্বন দ্বারা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটাকে এক অণু কার্বন দ্বারা যদি আমরা বিজারিত করি তাহলে তৈরি হয় এক্স, সেটাকে আবার যদি বিজারিত করি তাহলে তৈরি হয় হচ্ছে ওয়াই। যৌগটি এমন, জেড হচ্ছে 3 কার্বন যুক্ত একটা ফ্যাটি অ্যাসিড, এমন বলে দিছে। ওটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছে না, 2 কার্বন বিশিষ্ট, মানে ওটা হচ্ছে আসলে CH ট্রিপল বন্ড CH, এই জিনিসটা। এটাকে যদি একবার বিজারিত করো, হাইড্রোজেন যুক্ত করো আসলে, তাহলে জিনিসটা হবে কি বলতো? CH2 ডাবল বন্ড CH2। আবার যদি করো তাহলে কত হয় ভাই বলো? CH সিঙ্গেল বন্ড CH3। এটাই হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর জেড হচ্ছে 3 কার্বন যুক্ত একটা ফ্যাটি অ্যাসিড। এ থেকে ওয়াই যৌগ হতে, এ যৌগটি ওয়াই যৌগ হতে আলাদা, এটা ব্যাখ্যা করতে হবে। এটা তো আমরা বিক্রিয়া সহ ব্যাখ্যা করতে পারবো, কোনো সমস্যা নাই। এ যৌগের প্রস্তুত প্রণালী যদি আমরা ব্যাখ্যা করতে চাই, এ যৌগ, দেখো এখানে আমাকে বলতে পারে এ যৌগের প্রস্তুত প্রণালী, জেড যৌগের প্রস্তুত প্রণালী বলতেই পারে, ঠিক আছে, এটা বলতেই পারে, আসতেই পারে আমাদের। আচ্ছা, তো এখন আমাদেরকে যে কোশ্চেনটা বলতেছে এ যৌগের যেটা প্রস্তুত প্রণালী, এটার প্রস্তুত প্রণালী আমাদের শিল্পক্ষেত্রে ওই একটাই, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যুক্ত করব, আমাদের এটা তৈরি হবে। এটা আমরা অলরেডি একটা খ নাম্বারে দেখাইছি না? ইথাইন গ্যাসের ক্যালসিয়াম কার্বাইড এর সাথে পানি যোগ,
ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমরা পানি যোগ করি, ক্যালসিয়াম কার্বাইড প্লাস হচ্ছে আমাদের পানি, এই পানিটা যদি আমি যুক্ত করি ক্যালসিয়াম কার্বাইডের সাথে, তাহলে এই জিনিসটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে আসলে কি বলতো, CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে যৌগটা তৈরি হচ্ছে এটাই মেইনলি। এখন এটা খালি এই ক্যালসিয়াম কার্বাইডটা কই থেকে তৈরি হয়ে যাচ্ছে এরকম না, এটা যে জিনিসটা সেটা হচ্ছে আসলে মানে আরো যদি ব্যাক এন্ডে তুমি একটু চিন্তা করো, তাহলে এখানে তৈরি হবে বেসিক্যালি হচ্ছে যে জায়গা থেকে, সেটা হচ্ছে ধরো ওই যে মানে জিনিসটা হচ্ছে এমন যে দেখো আমি ক্যালসিয়াম কার্বাইডটা কই থেকে পাচ্ছি আসলে সেটার কথা যদি আসলে তুমি বলো, তাহলে কার্বন ডাইঅক্সাইড। ওকে, সো আমরা কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে ক্যালসিয়াম কার্বাইড যৌগটা কিন্তু তৈরি করি কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে, এবং তারপরে হচ্ছে ফার্দার বিক্রিয়াটা হচ্ছে এখানে এতটুকু দেওয়া, পরের ফার্দার বিক্রিয়াটা তার আগ পর্যন্ত যে কাজ সেটুকু তো আমাদেরকে কমপ্লিট করতে হবে না। এটা যদি আমরা এমন করি, কার্বনের অপূর্ণ দহনের মাধ্যমে আসলে আমরা কার্বন সংখ্যককে আসলে বের করব। এটা ধরো হচ্ছে CH না, ক্যালসিয়াম C ট্রিপল বন্ড C এমন, এটার সাথে যদি আমরা বিক্রিয়া করাই, এটা আসলে থাকে হচ্ছে আমাদের কেমন +2, এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের -1 এমন না, প্লাস হচ্ছে 2 মোল যখন আমাদের পানি লাগে, 2 মোল লাগবে হচ্ছে আমাদের ভাই পানি H2O HOH এমন। ওকে, এখন দেখো প্লাস হাইড্রোজেনটা প্লাস, হাইড্রোক্সিলটা কি মাইনাস। তো এই হাইড্রোজেন কোথায় যায় যুক্ত হবে, মাইনাসের সাথে প্লাস অ্যাজ ইউজুয়াল। এই হাইড্রোক্সিলটা কোথায় যুক্ত হবে, এখানে, এটা দেখাইছি না অলরেডি আমি, এটাই তার শিল্পক্ষেত্রে উৎপাদন কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে কি তৈরি হয়ে যাচ্ছে, CH ট্রিপল বন্ড CH, ডান। ওকে, আর বাকিটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার আমাদের প্রোডাক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, ডান। নেক্সট এর মধ্যে আমাদেরকে এটা বলে যে এ যৌগটি ওয়াই যৌগ হতে আলাদা ব্যাখ্যা করো। এ আর ওয়াই কে এ আর ওয়াই আমি তো তোমাকে দেখালামই। ঘ নাম্বার যদি তুমি এখানে একটু শুরুও করো, এ যৌগটা হচ্ছে তোমার CH ট্রিপল বন্ড CH, ওয়াই যৌগটা হচ্ছে তোমার CH2 ডাবল বন্ড CH2 এরকম, এটা হচ্ছে ওয়াই যৌগ, আর এ যৌগ হচ্ছে এটা বিক্রিয়ার মাধ্যমে প্রথমে নিয়ে চলে আসলো, তারপরে তারা যে আলাদা সেটা ব্যাখ্যা করতে হবে। আলাদা কেন, এটা হয় হচ্ছে অম্লধর্মী, এরা আমাদের টলেন বিকারক ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে, যেটা আমরা অলরেডি দেখাইছিলাম। টলেন বিকারক আর ফেলিং দ্রবণের সাথে এটা যদি বিক্রিয়া করে, CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করাই চলো, হ্যাঁ, নাইট্রেট, এটা হচ্ছে একটা ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটা করবে। যদি বিক্রিয়াটা করে কি তৈরি করতেছে, আমাদের সিলভার অ্যালকানাইডের আমাদের অধক্ষেপ তৈরি করবে, প্লাস হচ্ছে আমাদের কি তৈরি করবে ভাইয়া, অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করবে, প্লাস পানি তৈরি করবে। এই যে অধক্ষেপ তৈরি করলো, এই সেম বিক্রিয়াটাই কিন্তু আমাদের কে দেয় না, CH2 ডাবল বন্ড CH2 বিক্রিয়াটা দেয় না, এই কিন্তু আমাদের এই বিক্রিয়াটাই দিবে না। হ্যাঁ, এই বিক্রিয়াটাই যদি আমি বলি নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া দিবে না। আচ্ছা, আবার যদি আমি ট্রিপল বন্ডের ক্ষেত্রে যাই, ধরে নাও হচ্ছে ফেলিং দ্রবণে CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে যে আমরা যদি এই সিলভার নাইট্রেটের কথা বলি, এটা হচ্ছে আমাদের কপার, অ্যামোনিয়া যুক্ত কপার বলতে পারো, হ্যাঁ ওই অ্যামোনিয়া যুক্ত কপারই দাও, কিউপ্রাস ক্লোরাইড, এটা যদি দাও তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার অধক্ষেপ দেয় হচ্ছে কেমন, CuC ট্রিপল বন্ড CCU, এটার একটা লালচে বাদামি অধক্ষেপ দিবে, প্লাস হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস পানি, এমন জিনিস তৈরি করে, ডান, ক্লিয়ার। এই হচ্ছে এখানকার মুদ্রা কথা। এই বিক্রিয়াটাও কিন্তু হচ্ছে আমাদের এই যে ডাবল বন্ড যুক্ত যৌগটা আছে সে কিন্তু দিবে না, এই যে ধরো CH2 ডাবল বন্ড CH2, ও কিন্তু আমাদের এই বিক্রিয়াটা দিবে না, এই যে এর সাথে যে বিক্রিয়াটা সেটা কিন্তু সে দিবে না। তাহলে এখানে কি তৈরি হবে বলতো, নো রিঅ্যাকশন, এখানেও কিন্তু নো রিঅ্যাকশন আসবে, ডান। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বলে দিব যে এ যৌগ এবং এক্স যৌগ দুইটা হচ্ছে, এ যৌগ এবং ওয়াই যৌগ হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, আচ্ছা, আরে এখানে আবার এক্স রে বলছে যে হচ্ছে যে এক্স তো হচ্ছে আমার এইটা, দুই অণু হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে ওয়াই উৎপন্ন হয়, এ আর ওয়াই যৌগ হতে এ যৌগটি ওয়াই যৌগ থেকে আলাদা, এতে একেবারেই আলাদা রে ভাই, এ তো হচ্ছে কোথায় আমার ট্রিপল বন্ড, এবং এটা আমাদের কি তাহলে ওয়াই কিন্তু হচ্ছে আমাদের এই যে ডাবল বন্ড না, সিঙ্গেল বন্ড ভাইয়া, CH3 সিঙ্গেল বন্ড CH3, তারও আলাদা। তাহলে এখানে সিঙ্গেল বন্ড দিয়ে দাও, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH3, বিক্রিয়া তোমার এইটাই হবে, কেন, কারণ এটা হচ্ছে আসলে কি, এটা ট্রিপল বন্ড যুক্ত যৌগ, মানে এটা অসম্পৃক্ত, এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, টোটালি তো আলাদা, দুইটা অসম্পৃক্তর ভিতরেও আলাদা হয়, সেখানে এইটা, হায় রে খোদা,
এত সহজ জিনিস। আচ্ছা যাক, নেক্সট কোশ্চিনে আসো। নেক্সট কোশ্চিনটা বলে এটা একটা C2H4 আর এখানে একটা আছে যৌগ। ওকে, জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন উদ্ভূত সকল যৌগ। সিম্পল ভাবে বলতে গেলে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন উদ্ভূত সকল যৌগ। হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যে যৌগগুলো সেগুলো উদ্ভূত সকল যৌগ। ফরমালিন একটি অ্যালডিহাইড, ব্যাখ্যা করো। ফরমালিন যে গ্রুপটা, বুঝছো? ফরমালিন কি বলা হয় বলো তো? ফর্মালডিহাইড এর 60% জলীয় দ্রবণ, এটাই তো ফর্মালডিহাইড। এটা হচ্ছে কি? ফর্মালডিহাইড। তাহলে এটা কি অবশ্যই একটা অ্যালডিহাইড না? ফর্মালডিহাইড, এটাই ফর্মালডিহাইড। ডান, ক্লিয়ার। এখন বলে নেক্সট কোশ্চেনটা কি? উদ্দীপকের যৌগটি ব্রোমিন পানির দ্রবণকে বর্ণহীন করবে, ব্যাখ্যা করো। কোন যৌগটি? অবশ্যই আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বন করবে। এখানে এটা কি বলতো আমাদের? সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন। অ্যালকেন, এটা কি আমাদের অ্যালকিন না? অ্যালকিন না? অ্যালকিন নিশ্চয়ই, C2H4। সো C2H4 যদি অ্যালকিন হয় তাহলে সে নিশ্চয়ই হচ্ছে যে কাজটা করবে। ডান, ক্লিয়ার, বুঝা গেছে জিনিসটা? বুঝাইতে পারছি? তাহলে উদ্দীপকের যৌগটি আমাদের ব্রোমিন পানির দ্রবণকে বর্ণহীন করবে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা বলবো গ নাম্বার, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমাদের CH2 ডাবল বন্ড CH2 বা C2H4 ব্রোমিন পানিকে বর্ণহীন করে। ব্রোমিন পানিকে বর্ণহীন করে। এখানে যদি আমি আরেকটু ডিটেলসে যাই সেটা, তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে ব্রোমিন পানি যদি বিক্রিয়া করাও তাহলে এটা কি হবে বলো তো? CH2Br সিঙ্গেল বন্ড CH2Br। এই দেখো, এটাকে আমার কি করতেছে? বর্ণহীন করতেছে। ডান, এটাই বুঝা গেছে। তাহলে বর্ণহীন করলো কে? একমাত্র কেবলমাত্র আমাদের যৌগ বিটা। এরপরে বলে বি থেকে এ ও সি তৈরি করা সম্ভব কি? ব্যাখ্যা করো। খুবই সহজ। সি কে ছিল দেখেছো? সি কে ছিল ভাইয়া? ঘ, বি অর্থাৎ আমাদের C2H4 বা CH2 ডাবল বন্ড CH2 থেকে এ বা হচ্ছে আমাদের কি CH3 সিঙ্গেল বন্ড CH3 এবং সি বা হচ্ছে আমাদের C2H4OH2। এটা আসলে কি বলতো? ইথিলিন গ্লাইকল। মনে আছে রে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করলে যে গ্লাইকল তৈরি করতো, এটা হচ্ছে আসলে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। তাহলে আমরা বলতে পারি কি? হ্যাঁ, তৈরি করা সম্ভব। তাহলে প্রথমে আমরা চলো বি থেকে সিতে যাই। CH2 ডাবল বন্ড CH2 প্লাস প্লাস আমরা কি দিব আমাদের? এই যে হাইড্রোজেন, প্লাস আমরা দিচ্ছি হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস। জাস্ট হচ্ছে যুক্ত করলে হয়েছে নিকেল বাই 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। দেখবা CH3 সিঙ্গেল বন্ড CH3 তৈরি হয়ে গেল। তার মানে এটা ছিল হচ্ছে আমাদের বি, এটা হয়ে গেল আমাদের এ। এরপরে চলো আমরা যদি বিতে যাই, আবার এই বিটাকে নিলাম, ধরো আরেকটা নাও। বি থেকে এবার আমরা যদি সিতে যাব, আসলে সিতে যাব যদি, প্লাস আমাদের কে আছে এবার? এটাকে জাস্ট আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে বিক্রিয়া করাবো, মানে বেয়ার টেস্ট যেটা, এটা কি? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এখানে যে জিনিসটা তৈরি হবে, দুইটা হাইড্রোক্সিল গ্রুপ এখানে যুক্ত হয়ে যাবে, CH2OH। দেখো ভাইয়া, এটাই কি তোমার ওই যৌগটা না? সি যৌগটা না? ইথিলিন গ্লাইকল C2H4OH2। তার মানে এটাও সম্ভব। এটা হচ্ছে আমাদের বি থেকে সি, তার মানে দুটিই সম্ভব। বি থেকে এ, ইয়েস। বি থেকে সি, ইয়েস, সম্ভব। সম্ভব, ক্লিয়ার, ডান। এই ছিল হচ্ছে তোমার ইন টোটালে সিকিউ এর এখানকার আলোচনা। বেশ কিছু সিকিউ আছে যে সিকিউ গুলো হচ্ছে গতানুগতিক ধারার একটু আলাদা, কিছু চেইন রিয়াকশন, যে রিয়াকশনের মাধ্যমে এটার পরে এটা তৈরি করা যাবে। সো যারা শেষ পর্যন্ত কমপ্লিট করলো তাদেরকে অবভিয়াসলি অনেক অনেক থ্যাংক ইউ। যেগুলো রিপিটেড টাইপ বা রিপিটেড জায়গা, সেগুলোতে আমরা একটু টান দিছি অ্যাজ ইউজুয়াল, বুঝতেই পারছো, যেন তোমাদের বোরিং না লাগে। কারণ তোমরা একাডেমিক পড়াশোনাটা ভালো মতন কমপ্লিট করেই আসছো, আসলে বুঝাই যাচ্ছে। দ্যাটস ওয়াই তোমরা আসলে স্কলারশিপ প্রোগ্রামের সাথে যুক্ত। সো যাই হোক, আশা করি ভালো মতন বুঝতে পারছো। আমি বলবো হচ্ছে নিজে প্র্যাকটিস করো, নিজে প্র্যাকটিস করার পরিমাণটা হচ্ছে বাড়াও। বেশি বেশি হচ্ছে যে এই যে তোমার কাছে যে টেস্ট পেপার আছে বা আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক আছে বা যেটাই থাকুক না কেন, সেখান থেকে এই চ্যাপ্টারের মিনিমাম টার্গেটে রাখো 50 সিকিউ কমপ্লিট করবা। দেখবা এই যে আমরা যে কয়টা করছি সেটা হচ্ছে টাইপ, রিপিটেড টাইপ তুমি পাচ্ছ 50+ সিকিউ, 500 এর কাছাকাছি এমসিকিউ। তাহলে তোমাকে আর এখানে আটকানোর মতন কোনো জায়গা থাকে না। রিপিটেড টাইপ, রিপিটেড জায়গাগুলো কমপ্লিট করো। তো সবাই অনেক অনেক ভালো থাকো।
দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।